আসেন আমরা আবার একটু রিকল করি, যেহেতু ফাইনালের জন্য এটা ফার্স্ট লেকচার, সো ফাইনালের ফার্স্ট লেকচারের ফার্স্ট চ্যাপ্টারে আমরা আবার একটু রিকল করি যে হোয়াট ইজ দ্য কোর্স নেম, organizational behavior and basic আমরা জেনেছি কি what is organization, then according to organization employee behavior and recruiter behavior আমরা ডিসকাস করি, টু ওয়ে পার্সপেক্টিভ থেকে আমরা বিহেভিয়ার, ইমোশনস, মুডস এগুলো আমরা ডিসকাস করেছি। আচ্ছা, সো চ্যাপ্টার 5 এ কি ডিসকাস করব আমরা? পার্সোনালিটি এন্ড ভ্যালুস। এখন আসেন পার্সোনালিটি তো আমরা নরমালি কমন সেন্স থেকে জানি যে হিউম্যান বিং এর পার্সোনালিটি কয় ধরনের হয়? বেসিক হচ্ছে দুইটা, কেমন? এক্সট্রোভার্ট আর ইন্ট্রোভার্ট, এই দুইটা আমরা সবাই জানি কম বেশি, ঠিক আছে? বাট রবিনস আমাদেরকে চ্যাপ্টার 5 এর পার্সোনালিটির কয়টা ডাইমেনশন দেখাবে? 16 ডাইমেনশনস অফ পার্সোনালিটি। তার মানে দেখো যে আমরা হিউম্যান বিং আর ইন্ডিভিজুয়ালদের মধ্যে 16 অ্যাসপেক্টস অফ পার্সোনালিটি আমরা দেখতে পাই, ঠিক আছে? সো ওইটার উপর বেস করে যে থিওরি সেটাকে আমরা জানবো মেয়ার্স ব্রিগস থিওরি। আচ্ছা, এখন আসেন যে পার্সোনালিটি আমরা কেন করবো? ইমোশন এন্ড মুড আমরা বলেছিলাম যে এটার ইমপ্যাক্ট কিসের উপরে পড়ে। লাস্টে আমাদেরকে ম্যানেজারিয়াল ইমপ্লিকেশনে কি বলা হয়েছিল ইমোশনস এন্ড মুডস এর ক্ষেত্রে? বলেছিল যে ম্যানেজাররা যদি এমপ্লয়ীদের ইমোশনস এন্ড মুডস ভালোভাবে যদি রিড করতে পারে তাহলে কি বেনিফিট পাবে? আলটিমেটলি অর্গানাইজেশন কি বেনিফিট পাবে? তাদের কিছু ভ্যারিয়েবল আমরা পড়েছি না অলরেডি, জব স্যাটিসফ্যাকশন, এমপ্লয়ি এনগেজমেন্ট, এগুলোর উপর কি হবে? প্রোডাক্টিভিটি এনহ্যান্স হবে। যদি প্রোডাক্টিভিটি এনহ্যান্স হয়, এমপ্লয়ীদের পারফরম্যান্স এনহ্যান্স হয়, তাহলে কি হবে? অর্গানাইজেশনের রেভিনিউ জেনারেট হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন এখানে একটা কি অ্যাসপেক্ট আছে যে যখন পার্সোনালিটি এন্ড ভ্যালুস পড়বো, মোর অর লেস আমাদের তো যেহেতু ব্যাচেলর্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে আপনারা এনরোল করেছেন, আপনাদের মেইন টার্গেট কি থাকবে? বিজনেসম্যান হওয়া বা এন্টারপ্রেনিয়র হওয়া। আচ্ছা, এখন এন্টারপ্রেনিয়র হলেন, বিজনেসম্যান হলেন, আপনি আপনার অর্গানাইজেশন রান করবেন, হ্যাঁ? আপনার অর্গানাইজেশনে আপনি কি একাই অল ইন অল হয়ে আপনার বিজনেস রান করতে পারবেন? না, তো আপনার কিছু এমপ্লয়ি লাগবে। যখন আপনি এমপ্লয়ির হায়ার করবেন তখন এই হায়ারিং ডিসিশনটা আপনি বেসড অন পার্সোনালিটি ট্রেটস, আর আপনি তখন হচ্ছে কি করবেন? এই হায়ারিং ডিসিশনটা এক্সিলারেট করবেন, ঠিক আছে? আচ্ছা, এখন হায়ারিং ডিসিশন হতে পারে অথবা হতে পারে আপনার একটা এমপ্লয়িকে আপনি যখন রিক্রুট করবেন তখন তার মধ্যে এখন তো একটা মানে কোশ্চেন আসে যে ইন্ডিভিজুয়ালদেরকে জাজ করার জন্য একটা কোশ্চেন একেবারে আপনারা অলরেডি জানেন যে ইওর উইকনেস, হোয়াট ইজ ইওর উইকনেস এন্ড হোয়াট ইজ ইওর স্ট্রেংথ। আমরা অলরেডি যখন প্রেজেন্টেশন দিই সেখানেও কিন্তু সেলফ ইভালুয়েশন করি। যখন ইআই করেছিলাম লাস্ট ক্লাসে, হ্যাঁ মিডিয়ার ক্লাসে ইআই করেছিলাম, কারণ মনে আছে ইমোশনাল ইন্টেলিজেন্স, দুইটা রিজিয়নের পিপলদেরকে এক্সাম্পল দিয়েছিলাম যে দুইটা এলাকার মানুষের ইআই অনেক হাই থাকে। কোন এলাকার? বরিশাল আর নোয়াখালী। বাট আদার যেই রিজিয়ন তাদের ইমোশনাল ইন্টেলিজেন্স কি, তাহলে যদি গ্রো করতে হয় তাহলে তাদের 3টা স্টেপ ফলো করতে হয়। ফার্স্ট স্টেপ ছিল সেলফ ইভালুয়েশন, ঠিক আছে? এখন বিজনেসে কিন্তু অল অ্যাবাউট সেলফ ইভালুয়েশন। যেমন বিজনেস পোর্টফোলিও নাম শুনেছেন না? পোর্টফোলিও, হোয়াট ইজ পোর্টফোলিও? বিভিন্ন খাতে ইনভেস্ট করা। আচ্ছা, তার মানে আসলে কি ইনভেস্ট করা মানে হচ্ছে ডিসিশন নেওয়া যে আমি কোথায় ইনভেস্ট করব, এই ডিসিশনটা মেক করা। আচ্ছা, ইনভেস্ট করা তো হচ্ছে ফিউচার পার্সপেক্টিভ। তো যখন আমি পোর্টফোলিও অ্যানালাইসিস করব তখন কিন্তু আমার আবার 2টা স্টেপই ফলো করতে হবে। কারেন্ট সিচুয়েশন অ্যানালাইসিস, আর বেসড অন দ্যাট অ্যানালাইসিস আপনার ফিউচার এস্টিমেশন। ফিউচার এস্টিমেট করে তো আপনি ইনভেস্টমেন্ট ডিসিশনটা নেবেন, ঠিক আছে? সো এই যে কারেন্ট সিচুয়েশন অ্যানালাইসিস করছেন, এখানেও কিন্তু মেইন স্টেপ হচ্ছে আসলে কি আপনি আপনার অর্গানাইজেশনকে ইভালুয়েট করছেন বা আপনার অর্গানাইজেশন এখন পজিশন কি, মার্কেট গ্রোথ কেমন, শেয়ার কেমন, সেটা আপনি অ্যানালাইসিস করছেন না। সো কারেন্ট সিচুয়েশন অ্যানালাইসিসই আপনাকে অ্যালাউ করবে যে সেলফ ইভালুয়েশনটা, ঠিক আছে? পার্সোনালিটিও ডেভেলপ করার জন্য আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স যখন আপনি ডেভেলপ করতে চাইবেন তখনও কিন্তু ফার্স্ট স্টেপ ওই বিজনেস পোর্টফোলিওটাই ফলো করে। কোনটা? সেলফ ইভালুয়েশন আর সেলফ অ্যানালাইসিস। আপনি আগে অ্যাজ এ পার্সন নিজেকে ডিফাইন করতে পারলেন, আপনার উইকনেস, আপনার স্ট্রেংথ আপনি আইডেন্টিফাই করতে পারলেন, দেন হচ্ছে এটার উপর বেস করে আপনার পার্সোনালিটি ডিপেন্ড করবে। যেমন 2টা এইজ গ্রুপ বলি, একটা হচ্ছে অ্যাডোলেসেন্স যেই এইজ গ্রুপ, সেখানে কিন্তু পার্সোনালিটি কন্টিনিউয়াসলি চেঞ্জেস আসতে থাকে। যখন মানে ডিউরিং টিন এজ, যেটা টিনেজারদের মধ্যে কিন্তু দেখা যায় একটা টেন্ডেন্সি যে আজকে তার মন ভালো নেই, সে আজকে ইন্ট্রোভার্ট, বাট
যখন মন ভালো হয়ে গেছে সে এখন হচ্ছে এক্সট্রোভার্ট হয়ে গেছে, ঠিক আছে। সো তার মতো সোশ্যাল আর কেউ নাই, সে ফ্রেন্ডলি, ঠিক আছে। এরকম হতে পারে অ্যাডোলেসেন্সে। বাট যখন আপনি অ্যাডাল্ট হয়ে গেলেন, একটা সার্টেন টাইম পরে কিন্তু যখন আপনার অ্যাডাল্টহুড শুরু হয়ে যায় তখন কিন্তু আপনার ইমোশনাল স্টেবিলিটি চলে আসে। আর আমরা অলরেডি ডিসকাস করেছি যে ইমোশনাল স্টেবিলিটি মিন্স হোয়াট, একজন মানুষ খুব সবসময় রিজিড অথবা অ্যাংরি, সে সব সিচুয়েশনে অ্যাংরি থাকবে, এটা কি ইমোশনাল স্টেবিলিটি? তাহলে ইমোশনাল স্টেবিলিটি কোনটা হবে? সিচুয়েশন বেসিসে, অ্যাকর্ডিং টু সিচুয়েশন সে তার ইমোশনটাকে চেঞ্জ আনতে পারবে, ইমোশনটাকে হ্যান্ডেল করতে পারবে। যখন যে সিচুয়েশন, এখন তার অ্যাঙ্গার শো করতে হবে তখন সে অ্যাংরি রিঅ্যাকশন দিবে। যখন যে সিচুয়েশন একটা স্যাড মোমেন্টে তাকে তখন আবার কি করতে হবে? ডিসেন্সি মেইনটেইন করতে হবে, নিজেকে কাম রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, সো এই যে সিচুয়েশন বেসিসে যদি ইমোশনটাকে হ্যান্ডেল করা যায় এটাকে আমরা কি বলবো? ইমোশনাল স্টেবিলিটি। সো অ্যাডাল্টহুডে কিন্তু এই যে পার্সোনালিটিটা তেমন চেঞ্জেস আসে না, সে কারণ তার মধ্যে ইমোশনাল স্টেবিলিটি অলরেডি ডেভেলপ হয়ে গেছে। অ্যাডোলেসেন্স যে এজ গ্রুপটা সেখানে আসলে পার্সোনালিটি ডেভেলপ হয়নি, দ্যাটস ওয়াই ইমোশনাল স্টেবিলিটিটা আসে না, ঠিক আছে, রাখতে পারা যায় না, একটু ডিফিকাল্ট হয়ে যায়। আচ্ছা, তো আমরা যে পড়ছিলাম যে পার্সোনালিটি, এটার উপরে আসলে ট্রিগার আপ হচ্ছে ইমোশন এর উপরে, যে আমরা দেখলাম না দুইটা এজ গ্রুপ আছে। অ্যাডোলেসেন্সে কি হবে? চেঞ্জেস আসবে, বাট অ্যাডাল্টহুডে হচ্ছে কি থাকবে? একটা স্টেবিলিটি থাকবে। এই পার্সোনালিটি আপনি যখন হায়ারিং ডিসিশন নেবেন আপনার অর্গানাইজেশনে তখন কেমন হবে? যে আপনি যখন জিজ্ঞাসা করবেন যে আপনার উইকনেস অথবা স্ট্রেংথ আইডেন্টিফাই করেন বা বলেন, তার আগে কিন্তু আপনি নিজেই ডিসাইড করবেন। কারণ ম্যানেজারদের কাজ কি? অর্গানাইজেশন হচ্ছে কোনটা? হোয়ার ম্যানেজার্স ওয়ার্ক। অর্গানাইজেশন কোন প্লেস? হোয়ার ম্যানেজার্স ওয়ার্ক। আর ম্যানেজারদের কাজ কি? ডিসিশন মেক করা, ঠিক আছে। যখন হায়ারিং ডিসিশন নিবে তখন কিন্তু সেই আইডেন্টিফাই করতে পারবে অ্যাকর্ডিং টু দেয়ার ক্যান্ডিডেটস পার্সোনালিটি, সেই ডিসিশন নিতে পারবে যে সে কি ইয়েস পারসন নাকি নো পারসন। আমরা পড়েছিলাম না যে হিউম্যান বিং আসলে দুই ধরনের বিহেভিয়ার শো করে। অনেক বিহেভিয়ার পড়েছি আমরা, বিহেভিয়ারাল ট্রেটস পড়েছি, বাট আসলে বেসিক্যালি দুইটা থাকে, হচ্ছে ইয়েস পারসন ওয়েদার অর নো পারসন। যেমন আপনি কার কাছে হেল্প চাইলে সে হয়তো একজন ফ্রেন্ড আছে, সে সবসময় বলবে যে এখন পসিবল না, বাট আমি ট্রাই করবো। যে কার কাছে ধার চাইলেন, ধার চাইলেন, ওইটা তো আজকে আনিনি, বাট আমি কালকে আনা ট্রাই করবো, ইয়েস দিয়ে সে অ্যাপ্রোচটা শুরু করলো। বাট কেউ আছে যে কার কাছে নোট চাইলে, না আমি আমার কাছে নাই, পারবো না, ঠিক আছে। সো দুইটা পারসন আসলে মেনলি, অ্যাটলিস্ট সে ট্রাইও করবে না। ফ্রেন্ড হিসেবে তো সে না থাকলে পরে ট্রাই করে দেওয়ার কথা বা কালেক্ট করে দেওয়ার কথা, বাট বেসিক্যালি দেখা যায় যে দুই ধরনের পার্সোনালিটি দেখা যায়, যে ইয়েস পারসন অর নো পারসন। সো আপনার অর্গানাইজেশনে আপনি কাকে প্রেফার করবেন? নো পারসন আর ইয়েস পারসন? অবভিয়াসলি, কারণ তার মধ্যে ক্রিয়েটিভিটি, সে হচ্ছে কি করবে? জাস্ট অপরচুনিটি চাচ্ছে, সে তার ক্রিয়েটিভিটি দিয়ে আপনার অর্গানাইজেশনকে কি করবে? বেনিফিটেড করবে, ঠিক আছে। ওকে, এখন আমরা চলে যাই ফার্স্ট যে টপিকটা, মেয়ার্স ব্রিজ। আচ্ছা, মেয়ার্স ব্রিজের আগে আমরা পার্সোনালিটির একটা ডেফিনিশন দেখি, ঠিক আছে। পার্সোনালিটি কনসেপ্টটা মোটামুটি আপনারা জানেন। এখন আসেন ডেফিনিশনটা কি বলেছে, যে ডায়নামিক অর্গানাইজেশন উইদিন অ্যান ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়াল পারসন টু পারসনের মধ্যে, উইদিন এনি ইন্ডিভিজুয়াল আপনার মধ্যে ডায়নামিক অর্গানাইজেশন ওরিয়েন্টেশন আছে। যেমন ধরেন আপনি আপনার এক্সটার্নাল যে এনভায়রনমেন্ট আছে, এই এনভায়রনমেন্ট ওয়াইজ যদি আপনি অ্যাক্ট করতে পারেন, এটাকে বলা হয় ডায়নামিজম। যেমন সকালবেলা আসলেন, এসে দেখলেন আপনার ফ্রেন্ডদের মধ্যে হচ্ছে গ্লুমি একটা ভাব আছে, হ্যাঁ, বাট হচ্ছে আপনি আজকেও খুব লাইট মুডে আছেন, এসে যদি একদম একের পর এক জোক ক্র্যাক করতে থাকেন, তাহলে এটা কিন্তু আপনি অ্যাকর্ডিং টু এনভায়রনমেন্ট আপনি অ্যাক্ট করতে পারছেন না। সো আপনি ধরেন হয়তো আপনি ইন্ট্রোভার্ট, বাট হয়তো দেখলেন যে আপনার এখন আপনার কারোর কাছ থেকে লাগবে, হেল্প লাগবে, তখন কি আপনি ওপেন আপ করবেন না? হেল্প লাগলে আপনার সার্ভাইভালের জন্য তো হচ্ছে আপনার কারো হেল্পের জন্য অ্যাপ্রোচ করতে হয়, তখন আপনার কিন্তু সোশ্যাল হতে হবে। সো অ্যাকর্ডিং টু এনভায়রনমেন্ট অ্যান্ড ইওর বেসিক নিড আপনি যে নিজের মধ্যে ডায়নামিজম আনেন বা গতি, মানে এক সময় ছিলেন আপনি এক্সট্রোভার্ট, এখন হয়ে গেলেন ইন্ট্রোভার্ট, আগে ছিলেন ইন্ট্রোভার্ট, এখন হয়ে গেলেন এক্সট্রোভার্ট। সো অ্যাকর্ডিং টু এনভায়রনমেন্ট, এক্সটার্নাল এনভায়রনমেন্ট, আপনার নিজের মধ্যে যে ডায়নামিক ওরিয়েন্টেশনটা থাকে, এটাকে আমরা বলছি পার্সোনালিটি। দেখেন মিলিয়ে দেখি আমরা যে ডায়নামিক অর্গানাইজেশন উইদিন দ্য ইন্ডিভিজুয়াল অফ দোজ সাইকোফিজিক্যাল সিস্টেম দ্যাট ডিটারমিন হিজ ইউনিক অ্যাডজাস্টমেন্ট টু হিজ এনভায়রনমেন্ট। সো একটা এনভায়রনমেন্টে গিয়ে সে নিজেকে যেভাবে অ্যাডজাস্ট করছে, সেটাকে আমরা বলছি পার্সোনালিটি।
আচ্ছা, আর মেইনলি আমরা জানি যে একটা টার্ম আমরা পড়েছিলাম যে 5টা স্টাডি, মানে 5টা ফিল্ড অফ স্টাডি আমাকে কি করবে, সিস্টেমেটিক অ্যানালাইসিস করতে, ভ্যারিয়েবলগুলো আইডেন্টিফাই করতে হেল্প করে। তো তার মধ্যে একটা ফিল্ড অফ স্টাডি করেছিলাম সোশিও সাইকোলজিক্যাল, সাইকোলজিক্যাল। বাট এখানে দেখেন তো এই টার্মটা কি আর পড়েছেন, সাইকোফিজিক্যাল। এই যে দেখেন, দ্য ডায়নামিক অর্গানাইজেশন উইদিন দ্য ইন্ডিভিজুয়াল অফ দোজ সাইকোফিজিক্যাল, সাইকোলজিক্যাল করেছেন, সোশিও সাইকোলজিক্যাল করেছেন, সাইকোফিজিক্যালটা কিন্তু পার্সোনালিটিতে আমরা পাচ্ছি এই টার্মটা। সো বিজনেস স্টুডেন্ট হিসেবে সাইকোফিজিক্যালটা কিভাবে ডিফাইন করবেন, একজন বলেন তো হোয়াট ইজ সাইকোফিজিক্যাল? ডেফিনিশনে দেওয়াই আছে, আর আমি অনেকবার রিপিট করেছি। সাইকোফিজিক্যাল এই টার্মটা বলেন নিজের ভাষায় বলেন, কোনো আইডিয়া আছে কিনা? কেন আমি আবার যেটা আমাদেরকে বুঝলেন যে আমরা সিচুয়েশন বেসিসে কখন আমরা এক্সট্রোভার্ট হচ্ছি বা কখন আমরা হচ্ছে ইন্ট্রোভার্ট হচ্ছি, ওটা তো আমাদের সাইকোলজিক্যাল। প্লাস আপনি আবার অ্যাক্ট করলেন, আপনি যখন আপনার জেস্চার দিয়ে আপনি অ্যাপ্রোচ করলেন, আপনার বডি মুভমেন্ট হচ্ছে, সো ওইটাকে একসাথে কম্বিনেশন করে আমরা বলছি সাইকোফিজিক্যাল। আচ্ছা, এখন আসেন মেজারিং পার্সোনালিটি। যখন আপনি পার্সোনালিটি মেজার করবেন, এটা কি করবে, হায়ারিং ডিসিশনে আপনাকে হেল্প করবে। এন্ড মোস্ট কমন মেথড হচ্ছে সেলফ রিপোর্টিং সার্ভে। সেলফ রিপোর্টিং সার্ভে কোনটা? সেলফ ইভালুয়েশন। যেমন আপনি মাঝে মাঝে এমন একটা কোশ্চেনের ফেস করতে হয় যে নিজেকে 10-এর মধ্যে কত দিবেন, ঠিক আছে, অথবা নিজের স্ট্রেংথ অথবা উইকনেস কি, এগুলো আইডেন্টিফাই করা আছে না, মানে করার কোশ্চেনগুলো, এগুলোকে আমরা বলছি সেলফ রিপোর্টিং সার্ভে। Then observer rating survey provides an independent assessment. এটাকে আমরা বলবো যে এটা আপনি সেলফ ইভালুয়েট করবেন না, প্লিজ গাইস ডোন্ট মেক নয়েজ। অবজারভার রেটিং সার্ভেটা আমরা দেখবো যে আদার পিপল আমাদেরকে অবজার্ভ করবে আমাদের পার্সোনালিটিটা কেমন। আর থার্ড ওয়ান হচ্ছে এইটাই, যে অবজারভার রেটিং সার্ভেটা হচ্ছে কি আদার পিপল আমাদেরকে অবজার্ভ করে মেজার করবে। আচ্ছা, এরিডিটি, এটা আমরা কোথায় পাচ্ছি, যে পার্সোনালিটি ডিটারমিনেটস। আচ্ছা, একজন পার্সনের পার্সোনালিটি কেমন সেটা কিভাবে ডিটারমিন করব, তার একটা ফ্যাক্টর হচ্ছে এরিডিটি। এরিডিটি আর কিছুই না, মানে বংশগত, ঠিক আছে। এখানে আমরা দেখবো যে এখানে বলেছে যে এই চিত্র হবে না। আচ্ছা, হ্যাঁ, সো argue that genes are the source of personality. আচ্ছা, genes are the source of personality. What is gene? বলেছে যে জিন হচ্ছে পার্সোনালিটির সোর্স, ঠিক আছে। পার্সোনালিটি, একজন ইন্ডিভিজুয়ালের পার্সোনালিটি কেমন হবে সেটা ডিটারমিন করবে কে, জিন, ঠিক আছে। এটা কি আলাদিনস ম্যাজিক ল্যাম্প এর জিন? না, এটা কোষ। কোষের একটা সিগনিফিকেন্ট পার্ট, কোষকে আমরা বলি ক্রোমোজোম, ক্রোমোজোমের আরো মাইক্রো অর্গানিজমকে আমরা বলি জিন, যেটা আসলে কি করে আমার এরিডিটিটা মেইনটেইন করে, মানে আমার হেয়ার কালার কেমন হবে, আমার আইলিশ কালার কেমন হবে, আমার হাইট কেমন হবে, ঠিক আছে, এইটাকে যে মেইনটেইন করে ওইটাকে আমরা বলছি হচ্ছে জিন। সো এই জিন নট অনলি আমার আউটলুকটা মেইনটেইন করছে, অলসো আমার পার্সোনালিটিটাকেও মেইনটেইন করছে। এই কারণে আমরা কিন্তু একজন মানুষকে যখন পার্সোনালিটি দিয়ে ডিফাইন করতে চাই, তখন কিন্তু আমরা দেখি তার ব্লাড লাইনটা কেমন, ব্লাড লাইন মানে তার বংশটা কেমন, ঠিক আছে। তো ওই বংশের মানুষজন ওই রকমই হবে। আচ্ছা, সো ফার্স্ট ডিটারমিনেন্ট বলেছে কি, এরিডিটি। এন্ড বলেছে যে কিছু পার্সোনালিটি ট্রেট, এইটার জন্য আমরা এমবিটিআই করব। এমবিটিআই, এমবিটিআই এর ফুল ফর্ম কি, মেয়ার্স ব্রিজ থিওরি ইন্ডিকেটর। আচ্ছা, এখান থেকে আমাদের মেইনলি পড়াশোনা শুরু। সো এতক্ষণ আমরা কিছুই জানি নাই, আমরা জাস্ট জেনেছি যে পার্সোনালিটি কি, ইন্ডিভিজুয়ালের মধ্যে ডায়নামিক অর্গানাইজেশন। সো এইটা কি করছে, সে এনভায়রনমেন্টের ওয়াইজ সে নিজেকে ওভাবে অ্যাক্ট করতে এইড করছে, ঠিক আছে। এটা হচ্ছে পার্সোনালিটি। এটা আমাদেরকে হায়ারিং ডিসিশনে হেল্প করে, যখন আমি এমপ্লয়ি রিক্রুট করব হায়ারিং ডিসিশনে আমাকে হেল্প করবে। আর ওয়ান অফ দ্য মেইন ডিটারমিনেন্ট অফ পার্সোনালিটি আমরা দেখেছি এরিডিটি, অর জিন আর দ্য সোর্স অফ পার্সোনালিটি। আচ্ছা, এখন আসেন পার্সোনালিটি ট্রেট কি। আমরা ওই যে ডিসকাস করেছি না, প্রেজেন্টেশনের টপিক দিয়েছি না, ওখানে দেখেছি না, ট্রেট থাকতে পারে, ইনসাইট থাকতে পারে, টাইপস থাকতে পারে। সো এক একটা টার্ম দেখেন, ট্রেট মিন্স হোয়াট, ট্রেট মিন্স ওই যে আমরা দেখেছি না যে জাস্ট দুইটা টাইপ আমরা জানি, ইন্ট্রোভার্ট আর এক্সট্রোভার্ট, বাট মেয়ার্স ব্রিজ আমাদের থিওরিতে দেখা যাচ্ছে 16 টাইপস অফ
পার্সোনালিটি, এগুলো আমরা পড়বো। তো এই 16 টাইপস এর মধ্যে একজন ইন্ডিভিজুয়াল, এমন কি কোনো মানুষ আছে যার মধ্যে সবসময় একটা টাইপই থাকবে পার্সোনালিটি? ডিফারেন্স থাকতে পারে, যেহেতু সে অ্যাকর্ডিং টু এনভায়রনমেন্ট নিজেকে চেঞ্জ করতে হয়, হ্যাঁ, কন্টিনিউয়াসলি চেঞ্জেস আনতে হয়। দ্যাটস ওয়াই একজনের মধ্যে কিন্তু সবসময় এক্সট্রোভার্টিজম থাকবে না, ইনটুইটিভ পার্সোনালিটি থাকবে না। তো এই যে ধরেন একজনের মধ্যে গ্রুপ অফ পার্সোনালিটি থাকতে পারে, এটাকে আমরা বলছি ট্রেইট। আচ্ছা, আরেকটু ক্লিয়ার করে দেই। ধরেন 16 টাইপ, মানে একটা একটাকে যদি আমরা সিগনিফাই করি তাহলে ওটাকে আমরা বলবো হচ্ছে টাইপ। আর এক দুই বা তিনটা টাইপ যদি একসাথে একটা ইন্ডিভিজুয়ালের মধ্যে থাকে ওটাকে আমরা বলবো পার্সোনালিটি ট্রেইট। বলেন তো কি বলেছি? যদি একটা ইয়ে থাকে, কি বলেন না ওটার নাম? পার্সোনালিটি, এক ধরনের পার্সোনালিটি যেটা হবে টাইপ। টাইপ। আর যদি 2 থেকে 3টা টাইপ মানে ইয়ে থাকে তাহলে ওটাকে আমরা বলবো ট্রেইট। আচ্ছা, এখন বলেন যে আসলে যে কোনো পারসনের, একজন ইন্ডিভিজুয়ালের মধ্যে কি আসলে পার্সোনালিটি টাইপ থাকবে নাকি ট্রেইট থাকবে? ট্রেইট থাকবে। আচ্ছা, এবার আমরা আসি যেগুলো আসলে মানে এগুলো আমরা জানি না, এগুলো আসলে একটু দেখিয়ে দিই কি আছে। ফার্স্টে বলেছে এক্সট্রোভার্ট ভার্সেস ইন্ট্রোভার্ট। অ্যারো গুলোর ভিতরে দেখেন এই যে রেড অ্যারো, টু সাইডেড অ্যারো, ঠিক আছে? তো এখানে ফার্স্টে বলেছে এক্সট্রোভার্ট ভার্সেস ইন্ট্রোভার্ট। এক্সট্রোভার্টকে কি বলেছে? সোশিয়েবল এন্ড অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ মিন্স হোয়াট? যে তাকে কোনো অ্যাপ্রোচ করা হলে সে সব সময় পজিটিভলি রিঅ্যাক্ট করবে, মানে ওই যে ইয়েস পারসন। আচ্ছা, ইন্ট্রোভার্টেডটাকে বলেছে হচ্ছে কোয়াইট এন্ড শাই। ঠিক আছে? কোয়াইট এন্ড শাই, দ্যাট ডাজন্ট মিন হি ইজ নট অ্যাসার্টিভ, হি অর শি ইজ নট অ্যাসার্টিভ। কোয়াইট এন্ড শাই হতে পারে বাট সেও অ্যাসার্টিভ হতে পারে। ঠিক আছে? দেন বলেছে হচ্ছে সেন্সিং। সেন্সিং ভার্সেস ইনটুইটিভ। সেন্সিং ভার্সেস ইনটুইটিভ। সো এস ভার্সেস আই। আরেকটা আই আমরা পেলাম। আচ্ছা, এখানে এন দিয়েছে না? হ্যাঁ, এটাকে এন দিয়ে ইন্ডিকেট করছে যেহেতু দুইটা আই হয়ে যায়। ওকে, এস ভার্সেস এন। দেন থিংকিং ভার্সেস ফিলিং। আচ্ছা, সেন্সিং কি বলেছে? প্র্যাকটিক্যাল এন্ড অর্ডারলি। আচ্ছা, সেন্সিং মিন্স হোয়াট? ধরেন আপনি আজকে ক্লাসরুমে আসলেন, আধা ঘন্টা হয়ে গেল কিন্তু আপনার কোনো ফ্রেন্ড আসলো না, তো আপনি সেন্স করে বলতে পারেন না যে আজকে আসলে ক্লাসে আসলে আর কেউ আসবেই না। আচ্ছা, তো এটাকে আমরা বলছি যে সেন্সিং ভার্সেস ইনটুইটিভ। আচ্ছা, ইনটুইটিভটা কেমন? ইনটুইটিভ কিন্তু আপনি ক্লাসে এসে কিছুক্ষণ ওয়েট করেন নাই, বাট আপনি বললেন যে আজকে কেউ আসবে না। ঠিক আছে? সেন্সিং এ কিন্তু আপনি সেন্স করেছেন, মানে কিছুক্ষণ ওয়েট করেছেন, দেন আপনি বলেছেন যে আজকে আসবে না কেউ। ঠিক আছে? বাট ইনটুইটিভে আপনি কিছু মানে কোনো কিছু সেন্স না করে একটা স্টেটমেন্ট দিলেন। কারণ আমরা কিন্তু পড়েছিলাম না যে ইনটুইশন ভার্সেস সিস্টেমেটিক স্টাডি। ইনটুইশনে কি এভিডেন্স থাকে না? সিস্টেমেটিক স্টাডিতে হচ্ছে এভিডেন্স থাকে। ঠিক আছে? সো ইনটুইশন যেটা, ইনটুইটিভ যেটা আমাদেরকে দিবে, এটাতে হচ্ছে আমাদের কোনো এভিডেন্স থাকবে না। ঠিক আছে? যেমন সেন্সিং এ সে এভিডেন্স কি দিয়েছে যে আধা ঘন্টা ওয়েট করেছি, কেউ ছিল না, দ্যাটস ওয়াই হচ্ছে আসলে কেউ আসার চান্স নাই। ঠিক আছে? আচ্ছা, থিংকিং ভার্সেস ফিলিং, ডি ভার্সেস এফ। আচ্ছা, এইটা হচ্ছে এটার ভাইস ভার্সা, সেন্সিং ভার্সেস এন, এস ভার্সেস এন এর ভাইস ভার্সা হচ্ছে থিংকিং ভার্সেস ফিলিং। এটা বলেন তো কিভাবে হয়? দেখেন, থিংকিং বলেছে ইউজ রিজন এন্ড লজিক, যেটা কি ইনটুইশনে ছিল না সেন্সিং এ ছিল? সেন্সিং এ ছিল। ফিলিং এ বলেছে ইউজেস ভ্যালুজ এন্ড ইমোশন। ইমোশন থাকতে পারে বাট ওখানে তো লজিক নাও থাকতে পারে। তো এটা আবার কোথায় পাবো আমরা? ইনটুইটিভে। আচ্ছা, এবার আসেন জাজিং ভার্সেস পারসিভিং, জে ভার্সেস পি। জাজিং এ বলেছে ওয়ান অর্ডার এন্ড স্ট্রাকচার। আচ্ছা, ধরেন আপনার কোনো কোওয়ার্কার সারাক্ষণ হচ্ছে কি করছে? জাজ করছে, হ্যাঁ, যে এই ইনভেস্টমেন্ট ডিসিশনটা ভালো হবে, বা ওই ইনভেস্টমেন্ট ওখানে ইনভেস্ট করলে আমার লস হবে, অথবা অন্য কোথাও ইনভেস্ট করলে আমার প্রফিট হবে অথবা লস হবে। সারাক্ষণ এটা জাজ করছে কোম্পানির পারফরমেন্স দেখে, বাট সে কোনো নিজে ডিসিশন নিতে পারছে না যে কোনটা, মানে ইনডিসিশনে ভুগছে। জাজমেন্টাল মিন্স হচ্ছে সে ইনডিসিশনে ভুগছে, এখন ইনভেস্টমেন্ট ডিসিশন সে নিতে পারছে না। ঠিক আছে? সো এটাকে বলছে হচ্ছে জাজিং। বাট যখন সে ডিসিশন নিতে হয় তখন তাকে কি করতে হয়? অর্ডার দিতে হয়। ঠিক
আছে, যে উপর থেকে তার আদার বিজনেস পার্টনার্সরা যদি অথবা তার হায়ার অথরিটি যদি তাকে অর্ডার করে, দেন হি উইল মেক দ্যাট ডিসিশন। আর পারসিভিং এ বলেছে ফ্লেক্সিবল এন্ড স্পন্টানিয়াস। আচ্ছা, ফ্লেক্সিবল এন্ড স্পন্টানিয়াস মিন্স হোয়াট, যে সে ইনডিসিশনে ভুগবে না, জাজমেন্টের অপোজিট, মানে জাজমেন্টে হচ্ছে সে জাজ করবে বাট ইনডিসিশনে ভুগছে। আর যেটা হচ্ছে পারসিভিং এ হচ্ছে ফ্লেক্সিবল এন্ড স্পন্টানিয়াস। যেমন এটা একটা এক্সাম্পল দেই, আপনাদের ক্যাম্পাসটা হচ্ছে এই যে ব্লু ওশান টাওয়ারে, এটার নিচে কি আছে, কেএফসি আছে। তো আপনার কাজিনরা হয়তো বললো যে ও তুমি ওখানে পড়ো, ইউনিভার্সিটি অফ স্কলার্সে পড়ো, তার মানে তুমি ডেইলি কেএফসি খাও। তো সে কিন্তু 1 মিনিটে একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, কিছু জাজ করে নাই। তো এটা হচ্ছে মোর ফ্লেক্সিবল এন্ড স্পন্টানিয়াস, ঠিক আছে। যেমন ধরেন আমার ক্যাম্পাস ছিল হচ্ছে পুরানা ঢাকায়, আমাকে নিয়ে আপনারা হয়তো পারসিভ করতে পারেন যে মুখের ক্যাম্পাস ছিল পুরানা ঢাকায়, সে তো সবসময় নান্না বিরিয়ানি খেত অথবা স্টার কাবাব খেত, ঠিক আছে। এইটাকে বলছে মোর ফ্লেক্সিবল এন্ড স্পন্টানিয়াস। এটা আমরা কোনটা বলবো, পারসিভিং। পারসিভিংটা কিন্তু ইম্পর্টেন্ট টার্ম, বাকিগুলো মনে থাকে, পারসিভিংটা বারবার ভুলে যায়। জন্য এটা কিন্তু দুইটা एग्जांपल দিয়েছে, একটা আপনাদের দিয়ে একটা আমাকে দিয়ে, দুইটা एग्जांपल দিয়েছে। পারসিভিং মিন্স হোয়াট, যে আপনি জাজ করলেন না, স্ট্রেট ফরওয়ার্ড আপনার যেটা মনে হচ্ছে সেটা আপনি বললেন, ঠিক আছে। সেটা মোর ফ্লেক্সিবল এন্ড স্পন্টানিয়াস। ডিসিশনের ক্ষেত্রেও সেম, যে আপনার যেটা মনে হলো আপনি ডিসিশন নিয়ে নিলেন, ঠিক আছে, কারো অর্ডার আপনি ফলো করলেন না। ওকে ম্যাম, এখানে পারসিভিং আর এই যে ইনটিউটিভ, তাহলে তো দুইটাই এক ক্যাটাগরির আসছে না বলে, যে সেন্সিং এ যেমন আমরা একটা চিন্তা ভাবনা ওয়ার্ড করে অ্যানসার করতেছিলাম, না না না, ইনটুইটিভে আসে। ইনটুইটিভে বলেছে আনকনশিয়াস প্রসেস, ইনটুইটিভে কিন্তু সে আনকনশিয়াসলি বলেছে। যেমন রুমেটকে আপনি বলেন আছে কি বলবেন না, সে কিন্তু কনশিয়াসলি বলে নাই। সেন্সিং এ কিন্তু সে বসেছে, ওয়েট করেছে, সেন্স করেছে যে এতক্ষণ হয়ে গেল তো আসে নাই, তার মানে কেউ আসবে, ঠিক আছে। একটা হচ্ছে আনকনশিয়াসলি, আর একটা হচ্ছে সেন্স করে। ফার্স্ট এর চারটা হলে কি হবে, কোনটা এক্সট্রোভার্টেড? জি না, আচ্ছা, এক্সট্রোভার্টেডে বলেছে যে সোশ্যাবল এন্ড অ্যাসার্টিভ। এটা তো ইজি, ধরেন দুইটা পারসন করেছেন, ইয়েস পারসন আর নো পারসন। আচ্ছা, সো অ্যাসার্টিভ হচ্ছে, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স পড়েছি না, তার মানে ওটা কি পজিটিভ, মানে হ্যাঁ বোধক, ঠিক আছে। তার মানে আপনি অ্যাপ্রোচ করলেন, সে সবসময় ইয়েস দিয়ে অ্যাপ্রোচ করলো, ঠিক আছে, মানে রিপ্লাই করলো, সেটাকে বলতে হচ্ছে এক্সট্রোভার্ট। যেমন ধরেন এখানে এই তো আছে হেল্পফুল, কি আছে, মই, ওর কাছে কোনো হেল্প চাইলে সে বলবে আচ্ছা ঠিক আছে হেল্প করবো, ঠিক আছে। সো এটাকে বলতে হচ্ছে এক্সট্রোভার্টেড। আর ইন্ট্রোভার্টেড আপনাদের সেকশনে মাশাআল্লাহ নাই, বাট পাওয়া যায় কিছু কিছু, যে টপার কিন্তু হেল্প করতে চায় না, তারা হচ্ছে ইন্ট্রোভার্টেড। দেখেন কোয়াইট এন্ড শাই, বাট কোয়াইট এন্ড শাই নেগেটিভ বলবো না, কোয়াইট এন্ড শাই হতে পারে বাট হেল্পফুল। যেমন রাফি, ঠিক আছে, ও কোয়াইট এন্ড শাই বাট সে কিন্তু হেল্পফুল, আমি যতটুকু জানি, বাকিটা আপনারা বলতে পারবেন। আচ্ছা, কোয়াইট এন্ড শাই হলে কিন্তু অ্যাসার্টিভ না, এটা বলা যাবে না। তো ওইটাই আমরা পড়ছি মেয়ার্স ব্রিজ। আবার পড়ে আসেন মেয়ার্স ব্রিজ থিওরি অথবা এমবিটিআই এ কিন্তু আমরা পড়ছি না 16 টাইপস এর মধ্যে ট্রেট আইডেন্টিফাই করছি। ট্রেট কখন হবে, যখন ওয়ান ইন্ডিভিজুয়ালের মধ্যে 2 অর মোর টাইপস আমরা আইডেন্টিফাই করতে পারবো। তো রাবির মধ্যে এখন দেখেন কোয়াইট এন্ড শাই হতে পারে, বাট তার মধ্যে আবার অ্যাসার্টিভনেসও পাওয়া গেছে, তাহলে তার মধ্যে দুইটা টাইপ আমরা আইডেন্টিফাই করতে পেরেছি অলরেডি। আবার হতে পারে তার মধ্যে জাজিং থাকতে পারে অথবা পারসিভিং থাকতে পারে, তো 2 অর মোর থাকতে পারে। সো এটাকে আমরা বলবো ট্রেট। তাহলে তার পার্সোনালিটি ট্রেট কেমন হবে, এগুলোর উপর বেস করে কিন্তু আপনার ফেসবুকে বায়ো দেন। এটা কি আপনারা জানেন, ওই যে ফেসবুকে কারো বায়ো চেক করলে দেখেন আইএনটি যে ইএসটি যে এরকম থাকে না, সব বলেন এগুলো আবার কি, এগুলো আমরা আজকে পড়বো, রবিনস আমাদেরকে পড়িয়েছে, ঠিক আছে। এখানে আমরা এগুলো পড়বো। আচ্ছা, আজকে সবার গিয়ে ফেসবুকে বায়ো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, মানে নিজের পার্সোনালিটিটাকে আপনি ট্রেট দিয়ে আপনি সবাইকে বলছেন যে আমি এমন, আমার পার্সোনালিটি এমন, ঠিক আছে। আচ্ছা, যেমন ধরেন বার্থ ডেট দিয়ে আপনারা যখন গুগল সার্চ দেন, তখন ট্রেট আসে না, মানে অমুক বার্থ ডেট, অমুক মান্থ এ যারা মানে বার্থ ডেট তাদের পার্সোনালিটি ট্রেট কেমন হয়, তখন কিন্তু টাইপ আসে না, ট্রেট আসে। তখন বলেন যে কি আইএনটি, যে এগুলো দিয়ে আমি কি বুঝবো, তো ওগুলা রবিনস আপনাদেরকে বোঝানোর জন্য চ্যাপ্টার 5 এ দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা একটু একটু করে আইডেন্টিফাই করি। দেখেন ফার্স্ট ওয়ান বলেছে ভিশনারিজ, ওইটাকে আমরা কি ট্রেটটাকে কি বলছি, আইএনটিজে। আই ফর হোয়াট, introverted, then N for কি, intuitive, ঠিক আছে। introverted, intuitive, আর কি পাওয়া গেছে, thinking and judgmental। তো এই চারটা নিয়ে যেই পার্সোনালিটি, ওটাকে বলছে ভিশনারিজ। হ্যাঁ,
আচ্ছা, এখন এটাকে আমরা ইন্টারপ্রিট করি। এই যে যেই ইন্ডিভিজুয়ালের পার্সোনালিটি ট্রেইট হচ্ছে INTJ, তার মধ্যে কেমন ক্যারেক্টারিস্টিক্স থাকবে? সে হবে অরিজিনাল, ঠিক আছে, সে কাউকে কপি করবে না। তার মধ্যে স্টাবর্ননেস থাকবে, ঠিক আছে, যেহেতু সে অরিজিনাল, কাউকে কপি করে না, তার মধ্যে একটু অহংকার থাকতে পারে, স্টাবর্ন, ঠিক আছে। দেন ড্রাইভেন মিন্স হোয়াট? মোটিভেটেড, ঠিক আছে, সে যেটা ডিসাইড করবে অন্য কারো কথায় সে ইনফ্লুয়েন্সড হয় না, ঠিক আছে। সো এইটাকে আমরা বলছি INTJ। আচ্ছা, এখন আপনাদের একটা এক্সাম্পল চাচ্ছি, বলেন তো INTJ এর কোন এক্সাম্পল কি দিতে পারবেন যে কার পার্সোনালিটি? আপনাদের মধ্যে থেকে না, হতে পারে সেলিব্রিটি, হতে পারে বিলিয়নিয়ার, হতে পারে রোনালদো INTJ। হ্যাঁ, রোনালদো কারেক্ট। আর কারো কোনো আইডিয়া আছে? INTJ FTJ আব্দুল কালাম। আচ্ছা, হতে পারে। ব্যারিস্টার সুমন। আব্দুল কালামের ইগো ছিল, কিন্তু তো ইগো থাকতে হবে। আচ্ছা, আর কেউ আছে? সাকিব আচ্ছা, হ্যাঁ, ভালো, সবারটা হচ্ছে কিন্তু, বলেন আপনাদের হচ্ছে, তার মানে বুঝতে পেরেছেন। এক্সাম্পল, প্রিয়াঙ্কা চোপড়া, ইজ শি অরিজিনাল? হি ইজ মানে সার্জিক্যাল। আচ্ছা, হ্যাঁ, সেলিব্রিটি থেকে ভালো একটা এক্সাম্পল আসবে আর উইদিন বাংলাদেশ, বলেন কে হতে পারে? বলেন কে? আচ্ছা, আমি একটা বলি, সবাই এগ্রি করেন কিনা, তার আগে আবার একটু রিকল করি, ঠিক আছে। INTJ কি? INTJ এগুলো আমরা দেখেছি যে মেয়ার্স ব্রিজ থিওরি বা MBTI এ দেখা যায় যে পারসন 16 টাইপস অফ পার্সোনালিটি হতে পারে। বাট একজন পার্সনের মধ্যে 16 মানে একটা টাইপই থাকে না, 2 or more টাইপস থাকতে পারে। সো যাদের মধ্যে সেভারাল টাইপস অফ পার্সোনালিটি থাকে তাদেরকে আমরা একসাথে বলি, ওই টাইপগুলোকে একসাথে বলি ট্রেট, পার্সোনালিটি ট্রেট। তো বেসড অন দ্যাট পার্সোনালিটি ট্রেট আমরা কিন্তু আবার পার্সনদেরকে ক্লাসিফাই করতে পারি। এই যে যেমন বললেন রোনালদো, আবার বললেন হচ্ছে সাকিব আল হাসান, এদেরকে কিন্তু আমরা বলবো তাদের পার্সোনালিটি ট্রেট সেম, ঠিক আছে, তাদের পার্সোনালিটি আমরা বলতে পারি ট্রেট সেম। তো তাদের মধ্যে কেমন পার্সোনালিটি আছে? I ফর ইন্ট্রোভার্টেড আছে, দেন হচ্ছে ইনটুইটিভ, থিংকিং এন্ড জাজমেন্টাল। তো তাদের মধ্যে ক্যারেক্টারিস্টিক্স কেমন হতে পারে, মানে তারা যখন অ্যাক্ট করবে কোনো সিচুয়েশনে তাদের মধ্যে কেমন থাকে? তারা হচ্ছে অরিজিনাল, তারা কাউকে কপি করে না বা ফেক না। দেন হচ্ছে স্টাবর্ন হবে, এন্ড হচ্ছে ড্রাইভেন অর মোটিভেটেড, মানে তারা যেটা ডিসাইড করবে সেটাতে তারা ফোকাসড থাকবে, ঠিক আছে, কারো ইনফ্লুয়েন্সে তাদের মধ্যে কোনো বায়াসনেস দেখা যাবে না। তো একটা জিনিস বলি, একটা এক্সাম্পল বলি, এদেরকে আসলে আমরা মেইনলি বলি লিজেন্ড, ঠিক আছে। তো একটা এক্সাম্পল বলি, দেখেন আমার সাথে আপনারা একমত হন কিনা। সালমান শাহ অরিজিনাল, মোর দ্যান অরিজিনাল, তার যে ফ্যাশন সেন্স ছিল ওইটা মানে 30-40 তখনকার দিনে 30-40 বছর এর অ্যাডভান্স ছিল, ঠিক আছে, মানে এখনো কেউ তার ওই ফ্যাশন সেন্সকে বিট করতে পারে না। মানে 30-40 বছর পরে যে আসবে, জেনারেশনের যে ফ্যাশন সেন্সটা আসবে সে আরো আগে এটা আমাদেরকে দেখিয়ে গেছে, ঠিক আছে, এবং ওইটা এখনো কেউ পর্যন্ত বিট করতে পারে নাই। স্টাবর্ন ছিল, দ্যাটস ওয়াই হচ্ছে তার ওই যে রিয়েল লাইফ নিয়ে মানুষের এত কৌতূহল, কিউরিয়াসিটি, ঠিক আছে। আর ড্রাইভেন মানে মোটিভেটেড, সে যে প্রফেশন নিয়েছে, অনেকে হতে পারে শুধু ফেস ভ্যালুর জন্য, এই যে টিকটক দেখেন, এখন যারা টিকটক করে তারাই সেলিব্রিটি মনে করে নিজেদেরকে, বাট সে কিন্তু যে প্রফেশনে এসেছে ওটাকে সেটা ফুল পটেনশিয়াল যে ট্রাই করেছে, যে এটাকে আসলেই একটা আর্টের পর্যায়ে নিয়ে গিয়েছিল, যেন মানুষ বছরের পর বছর তাকে মনে রাখে, মরে যাওয়ার পরেও তাকে মনে রাখে, মনে হয় না যে মরে গেছে, মনে হয় যে এখনো আছে, ঠিক আছে। তো এইটাকে বলা হচ্ছে যে ড্রাইভেন, মানে সে তার ফুল পটেনশিয়াল দিয়ে ট্রাই করেছে। তো তাহলে আমার সাথে কি একমত হয়েছেন? ভিশনারি মিন্স হচ্ছে সে ফিউচার প্রেডিক্ট করে হচ্ছে দেন হচ্ছে তার পটেনশিয়াল দিয়ে গেছে। ওকে, সেকেন্ড ওয়ানে আসি, অর্গানাইজার, এটাকে আমরা বলছি ESTJ। হ্যাঁ, ESTJ দিয়ে আবার একটু আইডেন্টিফাই করি, এটা কি? এক্সট্রোভার্ট, সেন্সিং, থিংকিং, জাজমেন্টাল। তাদের ক্যারেক্টারিস্টিক্স গুলো কেমন হয়? রিয়ালিস্টিক, লজিক্যাল, অ্যানালিটিক্যাল এন্ড বিজনেস লাইক। কারো এখানে বিজনেস আছে? ফ্যামিলি বিজনেস,
আচ্ছা না আচ্ছা আচ্ছা এটার एग्जांपल কি হতে পারে রিয়েলিস্টিক লজিক্যাল অ্যানালিটিক্যাল এন্ড বিজনেস লাইক আপনাদের এখানে 14 টা একজন আছে পেয়েছি ফিমেল বাট ফিমেল এন্টারপ্রেনিউর সে হচ্ছে আইটি বিজনেস রান করছে আপনাদের জুনিয়র বাট আইটি বিজনেস রান করছে নামটা আমার মনে নাই কপি আমার নাম মনে নাই তো মার্জানা কপি মার্জানা হ্যাঁ মার্জানা তার হচ্ছে ফিমেল বাট হচ্ছে সে আইটি বিজনেস রান করছে তার মধ্যেগুলো আমরা দেখবো যে রিয়েলিস্টিক এন্ড লজিক্যাল একটা ফিমেল তুমি আইটি কি বিজনেস হ্যান্ডেল করবা বাট সে লজিক্যালি এটাকে হচ্ছে কি করছে ইমপ্রুভ করছে যে কেন আমি পারবো না ঠিক আছে দেন রিয়েলিস্টিক এন্ড অ্যানালিটিক্যাল যেহেতু বিজনেসে মার্কেট ডিমান্ড আছে আইটি তাহলে বিজনেস রান করতেই পারবে ঠিক আছে এন্ড বিজনেস লাইক ক্লাস করছে বাসায় গিয়ে তার আবার কি করতে হচ্ছে বিজনেসটাকে হ্যান্ডেল করতে হচ্ছে মাথার মধ্যে অফিসটা নিয়ে এসে ঘুরছে ঠিক আছে সো তার মেন্টালিটি সবসময় বিজনেস লাইকই হবে এন্ড দ্যাটস ওয়াই শি চুজ টু এনরোল ইন ব্যাচেলার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ওকে দেন আসেন কনসেপ্ট তো এই যে দেখেন এই যে তার মধ্যে যে বিজনেস লাইক রিয়েলিস্টিক লজিক্যাল এন্ড অ্যানালিটিক্যাল ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখা যাচ্ছে তাহলে তার কাজগুলো কি এমন হবে অর্গানাইজড অর আনঅর্গানাইজড অর্গানাইজড ঠিক আছে দেন আসেন ইএনটিপি এটাকে আমরা বলছি কনসেপচুয়ালাইজার ইএনটিপি কারা এক্সট্রোভার্ট ইন্ট্রোভার্ট থিংকিং ইনটুইটিভ থিংকিং এন্ড পারসিভ আচ্ছা তো ওদের ক্যারেক্টারিস্টিক্স কেমন হবে এন্টারপ্রেনিউরাল ইনোভেটিভ ইন্ডিভিজুয়ালিস্টিক এন্ড রিসোর্সফুল আচ্ছা এখন নিজে এটার একটা एग्जांपल দেন তারপরে আইডেন্টিফাই করেন যে কাদের পার্সোনালিটি ট্রেট কেমন ঠিক আছে আগে এটার একটা एग्जांपल দেন এন্টারপ্রেনিউরাল ইনোভেটিভ ইন্ডিভিজুয়ালিস্টিক এন্ড রিসোর্সফুল ইএনটিপি বা কনসেপচুয়ালাইজার হ্যাঁ ওই যে অনেক আছে না এখন বিজনেস শুরু করে হ্যাঁ হ্যাঁ এখন নাম বলেন মানে एग्जांपल বলে দেন কে না ক্লথিং বিজনেস 10 মিনিট স্কুল আইমান সাদিক মুনজিরিন শাহিদ ঠিক আছে তো তাদের কনসেপ্ট কি তারা হচ্ছে তাদের কনসেপ্ট হচ্ছে কি তারা একটা অনলাইন স্কুল রান করবে ঠিক আছে অনলাইন স্কুল বা এডুকেশনাল প্রোগ্রাম তারা রান করবে ইনোভেটিভ এর আগে আর বাংলাদেশে ছিল না বাট বাইরের দেশে ছিল খান একাডেমি ছিল ঠিক আছে অনেকে বলে তারা আবার কনসেপ্ট কপি করেছে এটাও অনেকে বলে বাট বাংলাদেশের জন্য তো ইনোভেটিভ ছিল এটা ঠিক আছে দেন ইন্ডিভিজুয়ালিস্টিক এমই স্কুলের সাথে এখন তেমন কম্পিটিটর নাই ঠিক আছে আর রিসোর্সফুল তাদের রিসোর্স আসলে কি এই যে স্টাডি ম্যাটেরিয়াল এডুকেশনাল ম্যাটেরিয়ালস গুলো হচ্ছে তাদের রিসোর্স মেইন রিসোর্স ঠিক আছে আচ্ছা সো কনসেপচুয়ালাইজার আর ইএনটিপি তাহলে কার বায়ো হতে পারে আইমান সাদিকের বায়োতে দেখা যেতে পারে ইএনটিপি ঠিক আছে আচ্ছা এবার বলেন নিজেদেরকে বলেন নিজেদের বায়ো আজকে কে কোনটা দিয়ে চেঞ্জ করবেন আইএনটি যে রাপি আচ্ছা দেন অর্গানাইজার নাই কেউ এখানে তো অনেকে যে মোইন তারপর হচ্ছে আরো কে কে এই যে ববি দিয়া এরা তো অর্গানাইজার ছিল না ওই যে বিভিন্ন অনুষ্ঠানে আইএনটি যে অরিজিনাল স্টাবর্ন এন্ড গাইডেড অ্যাকচুয়ালি এখান থেকে কয়েকটা পার্ট যেমন আইএনটি যে সবগুলো আমাদের মধ্যে নেই বাট অর্গানাইজার সিম্পল কিছু একটা আছে আবার দুইটা থাকতে পারে তো এটা কি খেয়াল করেছেন আমার কোশ্চেনের থেকে এটা অ্যানসার চলে এসেছে দেখেন এটা কি খেয়াল করেছেন এই তিনটাতে কিন্তু আমরা কয়টা টাইপ পেয়েছি তিনটায় চারটা করে 12টা পেয়েছি কিন্তু মেয়ার্স ব্রিজ থিওরি ইন্ডিকেটরে আমরা পাচ্ছি কয়টা বলেছে অলরেডি 16টা ঠিক আছে তো এখন আসেন যে তাহলে বাকি চারটা কোথায় বাকি চারটা হচ্ছে এই যে দিয়া বললো যে তার মধ্যে আইএনটি এর কিছু কিছু আছে আবার ইএসটি এরও কিছু কিছু আছে আবার ইএনটিপি এরও কিছু কিছু আছে তাই না তো এখান থেকে এখন দেখেন যে টি কয়টার মধ্যে আছে তিনটাতেই আছে ঠিক আছে হয়তো তার মধ্যে এটা নাই এটা বাদ যাবে ঠিক আছে আবার ধরেন ই দুইটাতে আছে হয়তো তার মধ্যে এটা আছে এটা থাকবে এরকম করে শাফল করে আরেকটা অর্ডার যদি রেডি হয় ওখানে চারটাকে নিয়ে আমরা আবার বলবো টোটাল 16 বেসিক্যালি এই তিনটাই থাকে বাট এইগুলো ছাড়া এর বাইরে যদি থাকে ওগুলো সহ আমরা বলি 16 ঠিক আছে আচ্ছা মেইনলি ক্লাসিফাই করি আমরা এই 8টা ক্যাটাগরিতে এই 8টা ক্যাটাগরিতে আমরা মিক্স এন্ড ম্যাচ করতে পারি করে আমরা দেখি যে টোটাল 16 ট্রেট আসে ঠিক আছে 16 টাইপ আসে সরি আচ্ছা মেয়ার্স ব্রিজ থিওরি ইন্ডিকেটর বা এমবিটিআই আমাদের এতটুকুই ছিল ঠিক আছে এর মধ্যে কারো কোশ্চেন থাকলে বলেন আমরা এবারে বিগ 5 মডেলে চলে যাব আমরা যে অর্গানাইজারের एग्जांपलটা আমরা কি
রিয়েলিস্টিক, লজিক্যাল, অ্যানালিটিক্যাল এন্ড বিজনেস লাইক। এটা আমরা বলছিলাম আপনাদের মধ্যে কোনো বিজনেসম্যান যদি থাকে বা এন্টারপ্রেনিয়র যদি কেউ থেকে থাকে, সে ধরেন বিজনেস রান করছে আবার স্টাডি পারসিউ করছে, ঠিক আছে? এটা হতে পারে। আপনাদের এখানে দেখলাম সবাই জব হোল্ডার, কেউ বিজনেস রান করছে না। করছি মিস মালিয়া রাইস সাজেশন আছে আচ্ছা এখন এখানে না এখন এখানে আচ্ছা আচ্ছা সেখানে বলছে যে রিসার্চ রেজাল্ট অন ভ্যালিডিটি মিক্সড। এখানে একটা কনক্লুশন দিয়েছে ওরা যে MBTI ইজ আ গুড টুল ফর সেলফ অ্যাওয়ারনেস এন্ড কাউন্সেলিং। দেখেন সেলফ অ্যাওয়ারনেস মিন্স হোয়াট, যে আপনি নিজেকে আইডেন্টিফাই করলেন যে আপনার ট্রেড কেমন। প্লিজ গাইস, আপনার নিজের আইডেন্টিফাই করলেন, নিজের ট্রেডগুলো আইডেন্টিফাই করলেন, ঠিক আছে? দেন এই যে নিজের পার্সোনালিটি ট্রেডগুলো কেমন সেইটা আইডেন্টিফাই করার একটা টুল বলা যায় MBTI কে। এই যে যেমন ধরেন অনেকে তো বলেছিলাম যে আবার বায়োতে থাকে না যে ফোবিয়া, মানে ফোবিক, হাইট ফোবিয়া অনেকের থাকে, ওগুলো দিয়েও অনেকে নিজেকে ডিসক্রাইব করে বায়োতে, তাই না? তো আপনাদের মধ্যে এখনো কি মাথায় কাজ করছে না যে আমি নিজের বায়ো কোনটাকে চেঞ্জ করবো? ওইটা কথা বলেছে যে গুড টুল ফর সেলফ অ্যাওয়ারনেস এন্ড কাউন্সেলিং। এখন ধরেন আপনার এই যে সেলফ অ্যাওয়ারনেস মানে এই টুল ইউজ করে আপনি সেলফ অ্যাওয়ারনেস ক্রিয়েট করলেন যে আপনি ENTP, বাট আপনার কাছে একটা জিনিস ভালো লাগলো না যে আপনি পারসিভ যেই ইয়েটা ট্রেডটা এটা আপনি রাখতে চাচ্ছেন না। এটার কারণে আপনার বারবার হচ্ছে মানুষের কাছে অপমানিত হতে হয়। যেমন পারসিভনেসটা আমরা কি করেছিলাম না যে পারসিভ যেটা সেটা হচ্ছে মোর ফ্লেক্সিবল অ্যান্ড স্পন্টানিয়াস, মানে আপনি মুখে যেটা সেটাই বলে ফেলেন। এটার কারণে হয়তো আপনার অনেক সময় অপমানিত হতে হয়, ইনসাল্ট হতে হয়। তো এইটার জন্য আপনি কি করতে চাচ্ছেন যে আপনি এই পার্সোনালিটিটা টাইপটাকে একটু চেঞ্জ করতে চাচ্ছেন। তখন আপনি যেহেতু সেলফ অ্যাওয়ারনেস ক্রিয়েট হয়েছে, বেসড অন দ্যাট আপনি কিন্তু কাউন্সেলিং করতে পারছেন, ঠিক আছে? দেন বলেছে যে শুড নট বি ইউজ অ্যাজ আ সিলেকশন টেস্ট ফর জব ক্যান্ডিডেটস। আচ্ছা, মেইনলি আমরা আজকে যখন পার্সোনালিটি পড়ছি দুইটা থিওরি দেখবো, একটা হচ্ছে MBTI আর একটা হচ্ছে বিগ 5। সো MBTI আমরা 16 টাইপ সম্পর্কে আইডিয়া পেয়েছি, বাট এইটা কিন্তু আমরা ওই যে বলেছে হায়ারিং ডিসিশন, এমপ্লয়ি হায়ারিং ডিসিশন সেখানে অ্যাপ্লাই করব না, ঠিক আছে? কারণ মেইনলি এটা আপনাকে ওই যে দুইটা পার্সপেক্টিভ, ইন্টারভিউ ফেস করতে হলে এমপ্লয়িরা কি কোশ্চেন রেডি করে নিয়ে যায়, যে সেলফ মানে যখন কোশ্চেন করবে যে আপনার উইকনেস কি অথবা স্ট্রেংথ কি, সেইটার জন্য আপনাকে MBTI লাগবে, যে এমপ্লয়িরা নিজেদেরকে আইডেন্টিফাই করলো, সেলফ অ্যাওয়ারনেস নিয়ে বোর্ড ফেস করতে গেল। বাট হায়ারিং ডিসিশন বা যারা রিক্রুট করবে তারা কিন্তু MBTI ফলো করবে না, ঠিক আছে? তারা ফলো করবে বিগ 5 থিওরি। কেন? কারণ হায়ারিং ডিসিশনে তাদের হচ্ছে কি লাগবে, মোর প্রেসাইজ কনসেপ্ট লাগবে অ্যাবাউট দ্য ক্যান্ডিডেটস, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই তারা ফলো করে কোনটা, MBTI। আমার কথা কি বুঝেছেন? হায়ারিং ডিসিশনে আচ্ছা পার্সোনালিটির জন্য আমরা দুইটা থিওরি করছি, একটা হচ্ছে MBTI আর হচ্ছে বিগ 5 মডেল। MBTI তে আমরা জাস্ট দেখি যে সেলফ অ্যাওয়ারনেস ক্রিয়েশনের জন্য আমরা এই ট্রেডগুলো আসলে ডিসকাস করি, ঠিক আছে? যে আমি কেমন, আমার স্ট্রেংথ কোনটা, উইকনেস কোনটা, অ্যাজ এ পারসন আমার মধ্যে স্ট্রেংথ কোনটা, উইকনেস কোনটা, এটা আইডেন্টিফাই করতে হলে আমরা MBTI ফলো করি, ঠিক আছে? বাট হায়ারিং ডিসিশন ওই যে আমরা বললাম যে পার্সোনালিটি আমরা কেন করবো, অর্গানাইজেশনাল বিহেভিয়ারে পার্সোনালিটি করে কি আছে, পার্সোনালিটি করছি কেন, যে যখন আমি হায়ারিং ডিসিশন নিব আমার অর্গানাইজেশনে আমি কেমন এমপ্লয়ি রাখবো, পজিটিভ না ক্রিয়েটিভ নাকি নেগেটিভ, এটা আমার যখন জানতে হবে তখন কিন্তু হায়ারিং ডিসিশনে কিন্তু আমি MBTI থিওরিটা অ্যাপ্লাই করব না। এটা কারা অ্যাপ্লাই করে, জাস্ট যারা মানে এমপ্লয়ি যেটা যখন ইন্টারভিউ বোর্ড ফেস করতে যাবে নিজের সেলফ অ্যাওয়ারনেসের জন্য এটা তারা ফলো করবে। বাট বোর্ডে যারা থাকবে তারা এটা ফলো করবেন, তারা করবে বিগ 5 মডেল। এক্স্যাক্টলি। আচ্ছা এবার আমরা আসি বিগ 5 মডেল। কারো কোশ্চেন আসলে কেন MBTI থিওরি কেন ফলো করে না ভাইবা বোর্ড অথবা হায়ারিং ডিসিশনে কেন MBTI এত কষ্ট করে পড়লাম MBTI কেন ফলো করলো না? অর্গানাইজেশন আপনার পার্সোনাল লাইফে তাদের কোনো ইন্টারেস্ট নাই, আপনাকে দিয়ে তাদের কি ধরনের বেনিফিট মানে দরকার বা তারা কি ধরনের পারপাস সার্ভ করাবে সেইটা টার্গেট করে তারা আর কি আপনার ডিসিশন নিবে, আপনাকে নিবে কি নিবে না। দ্যাটস ওয়াই তারা হচ্ছে প্রেসাইজ একটা থিওরি ফলো করে, এটাকে বলছে বিগ 5 মডেল। সো বিগ 5 মডেলে চলে আসেন, বলেছে যে এক্সট্রোভার্সন, অ্যাগ্রিয়েবলনেস, কনশাসনেস, সরি এটা কিন্তু আগে পড়িয়েছিলাম, এটা কনশাসনেস না, এটা হচ্ছে কনসাইনশাসনেস। এটা আমরা
মিডের আগে একটা চ্যাপ্টারে পড়েছিলাম, একটা ভ্যারিয়েবল হিসেবে পড়েছিলাম। সো এটা আবার একটু প্রোনাউন্সিয়েট করেন, কনসাইনশাসনেস। বলেন আমার সাথে রিপিট করেন, কনসাইনশাসনেস। ঠিক আছে, ওকে। দেন বলছি ইমোশনাল স্টেবিলিটি এন্ড হচ্ছে ওপেননেস টু এক্সপেরিয়েন্স। আচ্ছা, ওয়ান বাই ওয়ান আমরা একটু দেখি যে যখন আপনি এবার চিন্তা করেন আপনি এখন ম্যানেজার বা ওনার অফ ইওর অর্গানাইজেশন, তখন আপনি এখন হায়ারিং ডিসিশন নিচ্ছেন যে কাকে আপনি এমপ্লয়ি হিসেবে সিলেক্ট করবেন, তখন আপনি এই পাঁচটা কিভাবে অ্যাপ্লাই করছেন। ঠিক আছে, তো ফার্স্ট ওয়ান বলেছে যে এক্সট্রোভার্সন। আচ্ছা, এক্সট্রোভার্সন বলেছে হচ্ছে সোশিয়েবল, গ্রেগারিয়াস এন্ড অ্যাসার্টিভ। এক্সট্রোভার্সন হচ্ছে ওখানে আমরা যেটা দেখেছিলাম সেম, ঠিক আছে, এটা যা আছে তাই, কোনো চেঞ্জ আসে নাই। অ্যাগ্রিয়েবলনেসটাকে কি বলেছে? গুড নেচার্ড, ওয়েল বিহেভড, কোঅপারেটিভ এন্ড ট্রাস্টিং কিনা এটা যাচাই করে যে তার মধ্যে অ্যাগ্রিয়েবলনেস আছে কিনা। দেন কনসাইনশাসনেসে বলেছে রেসপন্সিবল, ডিপেন্ডেবল, পারসিস্টেন্ট এন্ড অর্গানাইজড। ধরেন একটা ডিউটি এন্ড টাস্ক জব ডেসক্রিপশনে যে ডিউটি দেওয়া আছে সেইটাই হচ্ছে সে জানে না, অথবা সে হচ্ছে পুরোপুরি ট্রেনিং এর উপর ডিপেন্ডেন্ট, ট্রেনিং না দিলে হচ্ছে মানে প্রোঅ্যাক্টিভ না। ঠিক আছে, তাহলে কি তাকে কনসাইনশাসনেস বলা যাবে? তার মধ্যে আছে নাই। যদি প্রোঅ্যাক্টিভ হয় তাহলে তাকে বলবো কনসাইনশাসনেসটা তার মধ্যে আছে। ওকে, ইমোশনাল স্টেবিলিটি বলেছে কাম, সেলফ কনফিডেন্ট, সিকিউর আন্ডার স্ট্রেস। আচ্ছা, আর বলেছে ভার্সেস নার্ভাস আন্ডার, ইনসিকিউর আন্ডার স্ট্রেস। আচ্ছা, এখন আসেন স্ট্রেস হলে দুই ধরনের সিনারিও হতে পারে। যখন আপনি স্ট্রেসড থাকেন, যখন এমপ্লয়ি স্ট্রেসড থাকে তখন তার মধ্যে দুই ধরনের সিনারিও হতে পারে। আর একটা হতে পারে হচ্ছে কি, সে ধরেন আপনার জব স্যাটিসফ্যাকশন করেছিল একটা ভ্যারিয়েবল, একটা এমপ্লয়ি আপনার অর্গানাইজেশন যখন কাজ করছে সে তার ওয়ার্ক লাইফ ব্যালেন্স পাচ্ছে, এনাফ ফ্যাসিলিটি পাচ্ছে, তাহলে সে জবের প্রতি স্যাটিসফাইড। এখন জবের প্রতি যদি স্যাটিসফাইড থাকে তাকে যতই প্রেসার দেওয়া হোক সে কি থাকবে? সিকিউরড ফিল করবে না। সো স্ট্রেসফুল ওয়ার্ক, স্ট্রেসফুল জব লাইফ, বাট যদি সে সিকিউরড ফিল করে তাহলে ওটা কি হবে? পজিটিভ। আবার ধরেন একটা জব খুব স্ট্রেসফুল বাট সেখানে আবার সে ইনসিকিউর, মানে হচ্ছে তার ওয়ার্ক লাইফ ব্যালেন্স পাচ্ছে না, সে জবের প্রতি স্যাটিসফাইড না, সেই ক্ষেত্রে সেই স্ট্রেসটা তার মধ্যে কেমন ইমপ্যাক্ট ফেলবে? পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। সো স্ট্রেস কিন্তু সবসময় নেগেটিভ হয় না, স্ট্রেস হচ্ছে পজিটিভও হতে পারে। যখন আপনি অর্গানাইজেশনে আপনার এমপ্লয়িদের জব স্যাটিসফ্যাকশন দিতে পারবেন, ঠিক আছে, তখন তারা কি থাকবে? স্ট্রেসের মধ্যেও পজিটিভ থাকবে। ঠিক আছে, আর যখন ধরেন সে জবের প্রতি স্যাটিসফাইড না তখন তার স্ট্রেসটাকে মনে হবে যে ইনসিকিউর ফিল করবে, দ্যাটস ওয়াই স্ট্রেসটাকে আরো বেশি মনে হবে যে ওই যে একটা পড়েছেন না, এবার মিলেই তো দিয়েছেন, ওই যে একটা হচ্ছে ভয়েস রেইজ করা আর একটা হচ্ছে কি করা, ক্যান্সেলেশন, মানে সে কি করবে? রিজাইন দিয়ে দিবে। ঠিক আছে, আচ্ছা, সো ইমোশনাল স্টেবিলিটির ক্ষেত্রে দেখেন যে এবার আসেন ইমোশনাল স্টেবিলিটিতেই কেন এই দুইটা পড়াচ্ছে, একটা পজিটিভ হতে পারে একটা নেগেটিভ হতে পারে। কারণ স্টেবিলিটি মিন্স নট অলওয়েজ যে পজিটিভ পারসন সে সব সিচুয়েশনই পজিটিভ থাকবে এমন না। ঠিক আছে, যখন সে ইনসিকিউর ফিল করবে স্ট্রেসের ক্ষেত্রে তখন সে নেগেটিভ হয়ে যাবে। আবার যখন স্ট্রেস আছে বাট সিকিউরিটিও প্রোভাইড করছে তার অর্গানাইজেশন, তখন কিন্তু তার আবার ইমোশনাল স্টেবিলিটি আসবে কেমন? সে পজিটিভ ফিল করবে। ঠিক আছে, তো স্টেবিলিটি মিন্স সবসময় পজিটিভ থাকবে, সবসময় নেগেটিভ থাকবে এমন না। অ্যাকর্ডিং টু সিচুয়েশন তার যদি পজিটিভিটি আর নেগেটিভিটি ফ্ল্যাকচুয়েট করে ওটাকে আমরা বলবো কি? ইমোশনাল স্টেবিলিটি। আচ্ছা, দেন বলেছে যে ওপেননেস টু এক্সপেরিয়েন্স। আচ্ছা, কিউরিয়াস, ইমাজিনেটিভ, আর্টিস্টিক এন্ড সেনসিটিভ। আচ্ছা, এখন এইটা হচ্ছে অর্গানাইজেশনের একটা ডিপার্টমেন্টই আছে আলাদা, মিডিয়া এন্ড ব্র্যান্ড প্ল্যানার এরকম একটা থাকে। আচ্ছা, ব্র্যান্ডিং এর মধ্যে ধরে, ঠিক আছে, ব্র্যান্ডিং এ এরকম এমপ্লয়িদেরকে হায়ার করতে হয় যাদের মধ্যে আছে কি? ওপেননেস টু এক্সপেরিয়েন্স। ঠিক আছে, যেমন জার্নালিজম, এটা একটা অকুপেশন হতে পারে, এটা একটা এক্সাম্পল হতে পারে। আরেকটা এক্সাম্পল হতে পারে ইউটিউবার আছে না, অনেক ব্লগার আছে না, তার মধ্যে নাদির অন্ডাগো তো চিনেন, তার মধ্যে আছে ওপেননেস টু এক্সপেরিয়েন্স। ঠিক আছে, সো সে কি করে? সে হচ্ছে কিউরিয়াস, ইমাজিনেটিভ, আর্টিস্টিক এন্ড সেনসিটিভ। ঠিক আছে, সো এখানে আরেকটা থাকার কথা, লিডারশিপ অ্যাড করতে হবে ওপেননেস টু এক্সপেরিয়েন্সে। লিডারশিপ, কারণ এটা আপনাদের বইয়ে আছে বাট স্লাইডে নাই। আচ্ছা, এখানে আছে যে ওপেননেস টু এক্সপেরিয়েন্সে একটা অ্যাড হবে লিডারশিপ। আচ্ছা, সো আমরা একটু আবার ব্যাক করি একটা এক্সাম্পলে। এক্সাম্পলগুলো দিলে বুঝতে ইজি হয় আই গেস। তো এক্সাম্পলে আমরা বলেছি যে ওপেননেস টু এক্সপেরিয়েন্সে
কোন থিওরি অ্যাপ্লাই করছি? বিগ 5 মডেল অ্যাপ্লাই করছি। আচ্ছা, তো হায়ারিং ডিসিশনে আমরা এখন 16টা টাইপকে একেবারে কনজাস্টেড করে নিয়ে এসেছি 5টাতে। পাঁচটার মধ্যে আমরা এই ক্রাইটেরিয়া বেসিসে আমরা কি করব? হায়ারিং ডিসিশন নিব। এখন ধরেন আপনার হচ্ছে একটা ব্যাংকের কথা চিন্তা করেন, ব্যাংকের ক্যাশ যে সেকশনটা, ওখানে আপনি কেমন লোক হায়ার করবেন? ওপেননেস টু এক্সপেরিয়েন্স। সে একটু তার যে ক্যাশিয়ার, তার একটু এক্সপেরিয়েন্স করতে ইচ্ছা হচ্ছে যে আজকে আমি এই টাকাটা বাসায় নিয়ে যাই দেখি কি হয়। আচ্ছা, এই আপনারা কি এত সিরিয়াস না? মজার এক্সাম্পল দিলেও ধরতে পারেন না। আচ্ছা, যাই হোক, এখানে ধরেন যে আপনি ক্যাশ সেকশনে আপনি দিলেন এমন একজন পারসনকে যার মধ্যে হচ্ছে ওপেননেস টু এক্সপেরিয়েন্স আছে, তাহলে কি মানে আপনার অর্গানাইজেশন কি হবে? পথে বসবে, ঠিক আছে? আবার ধরেন ব্র্যান্ড এন্ড মিডিয়া প্ল্যানার যেই পজিশনটা, ওখানে আপনি একজনকে দিলেন না, ওখানে সমস্যা নেই, এখানে অপোজিট কিছু না, ওখানে এখান থেকে যে কাউকে দেওয়া যায়, বাট ওখানে বেশি অ্যাপ্লিকেবল কোনটা? ওপেননেস টু এক্সপেরিয়েন্স। যেমন হচ্ছে লাস্টেরটা, যেমন হচ্ছে ওই যে ইয়ের নাম তো জানেন সবাই, ওই যে ওয়াইল্ড ম্যান ভার্সেস ওয়াইল্ডের ওর নাম পিয়ার রাইস, ওদেরকে হচ্ছে এই পজিশনগুলোকে, যেমন ডিসকভারি চ্যানেলটা এখন ওর নামেই চলে, ঠিক আছে? ওর এই প্রোগ্রামটা দেখার জন্য হচ্ছে ডিসকভারি চ্যানেলটা হয়েছে, ওকে হায়ার করা হয়েছে। যেমন নাভি রন্দাগো যেটা, ওইটার ক্ষেত্রে একটু চিন্তা করেন যে অনেক ব্লগার আছে না যারা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্যুরে যাচ্ছে, কিন্তু তারা কি করছে? সকালের একটা ব্লগ, দুপুরের একটা ব্লগ, ঠিক আছে? মানে একটা জায়গায় 3-4টা ব্লগ করছে, বাট নাদিরেরটা কিন্তু খুব ইনফরমেটিভ, ঠিক আছে? সে কিন্তু মানে লেন্থ আছে বড় ভিডিওগুলার, বাট কিন্তু সে কিন্তু ইনফরমেশন দিয়ে দেয় যে এমন এটা দিয়ে বিজনেস করছে, যে একটা ভিডিওকে কাট করে 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 3-4টা ভিডিও করছে, এমন একটার মধ্যে সব ইনফরমেশন পাওয়া যায়। তো তার ভিউ কিন্তু হাই, এমন না যে সে বিজনেস স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে ভিউ পাচ্ছে, তার মধ্যে ইনফরমেশন আছে, দ্যাটস ওয়াই মানুষ ওটা দেখছে। আচ্ছা, আসেন এই তাহলে এই 5টা নিয়ে কোনো কোশ্চেন আছে? এই 5টা দেখে হচ্ছে আপনি হায়ারিং ডিসিশন নেবেন। আমাদের কনসাইনশাসনেস হচ্ছে আপনার জেডি তে আছে, প্লিজ গাইস, কনসাইনশাসনেসে আছে যে আপনার জেডি বা জব ডেসক্রিপশনে যে যে ডিউটি আর রেসপন্সিবিলিটিস গুলো আছে, ঠিক আছে, আপনি অ্যাকর্ডিং টু দ্যাট ডিউটিস এন্ড রেসপন্সিবিলিটিস আপনি অ্যাক্ট করতে পারছেন, এটাকে আমরা বলছি কনসাইনশাসনেস। আবার কিছু এমপ্লয়ি আছে যাদের ভাইবা নিলেই আপনি বুঝতে পারবেন যে তারা প্রোঅ্যাক্টিভ না, রিঅ্যাক্টিভ, তাদেরকে পুশ করতে হয়। মানে ধরেন বলবো যে আপনি আপনার জেডিতে এই ডিউটিটা নাই, বাট আপনাকে যদি আমরা এই কাজটা দিই তখন আপনি কিভাবে রিঅ্যাক্ট করবেন, সেগুলো আমাকে ট্রেনিং দিতে হবে। তাহলে সে কি প্রোঅ্যাক্টিভ? তাকে পুশ করতে হবে। মানে সেলফ, ওই যে অনেক সময় আপনাদেরকে দিলে বিরক্ত হন যে কিছু কিছু অ্যাসাইনমেন্ট দেয় যে সেলফ লার্নিং, আমরা তো স্লাইডে যা দিই এটাই এনাফ, বাট কিছু কিছু ক্ষেত্রে বলেন যে নিজে গুগল থেকে বা নিজে ইনোভেটিভ আইডিয়া দিয়ে অ্যাসাইনমেন্টটা করেন, তখন আপনার বিরক্ত হয়ে যান যে কেন আমি সেলফ স্টাডি কেন করবো? হ্যাঁ, সেলফ স্টাডিটা যে হচ্ছে আপনার জব লাইফে গেলে এইভাবে কাজ করবে যে ট্রেনিং ছাড়াও নিজেও কিছু কাজ করতে হয়, ঠিক আছে? যে এমন কাজ কখনো করেন না, এক্সপিরিয়েন্স নাই, বাট আপনার এইটা ডিউটি ফুলফিল করতে হবে, ওইটাকে আমরা বলছি কনসাইনশাসনেস বা প্রোঅ্যাক্টিভনেস। মানে আপনি পুশ ওভার না, আপনি নিজে থেকে ডিসিশন নিতে পারেন, নিজে থেকে কাজ করতে পারেন, করতে গিয়ে শিখতে পারেন, ঠিক আছে? এটাকে আমরা বলছি কনসাইনশাসনেস। আচ্ছা ম্যাম, উপরেরটা যে এগ্রিয়েবলনেস হচ্ছে এক্সট্রোভার্সন, যেটা এটাতে আমরা দেখছি যে সে সোশিয়েবল হবে, গ্রেগারিয়াস হবে, অ্যাসার্টিভ হবে। বাট এগ্রিয়েবলনেস হচ্ছে আপনার মনে রাখতে হবে অ্যাসার্টিভ, মানে হচ্ছে যে কোনো সিচুয়েশনে কপ আপ করতে পারবে। আমরা একটা জিনিস দেখেছি না যে চেঞ্জ ম্যানেজমেন্ট অথবা চেঞ্জের সাথে আপনি কপ আপ করতে পারছেন কিনা। অর্গানাইজেশন মানে মার্কেট যেহেতু এবার চেঞ্জিং, বিজনেস যেহেতু এবার চেঞ্জিং, তাহলে আপনার বিজনেস এনভায়রনমেন্ট যেহেতু চেঞ্জিং, তাহলে যে কোনো সিচুয়েশনে আপনাকে অ্যাডপ্ট করতে হতে পারে। এইরকম মাইন্ডসেট যাদের আছে আমরা তাদেরকে বলি এগ্রিয়েবলনেস। হতে পারে যে একটা লুক্রেটিভ জব, বাট আপনাকে বলেছে যে আপনার এটা ডেস্ক জব না, আপনাকে হচ্ছে রিমোট এরিয়াগুলোতে যেতে হবে। তো যারা হচ্ছে যাদের মধ্যে এগ্রিয়েবলনেস আছে তারা হয়তো ওই জবটা নিবে। ওটা বলেছে যে গুড নেচার, কোঅপারেটিভ এন্ড ট্রাস্টিং। আচ্ছা, যেমন ধরেন আপনি অ্যাসার্টিভ হতে পারে, এক্সট্রোভার্সন যারা তারা সোশ্যাল, মানে তাদের ফ্রেন্ড অনেক বেশি থাকে। দেখবেন যে ওয়ার্ক প্লেসে তাদের কলিগদের সাথে খুব ভালো রিলেশন আছে, কিন্তু তারা ট্রাস্ট করবে কিনা এটাতে কিন্তু মানে সন্দেহ থাকে। এগ্রিয়েবলনেস যাদের আছে তাদের মধ্যে আপনি দেখবেন যে ট্রাস্টিং, যে আপনার 5টা ফ্রেন্ড আছে, বাট সবাইকে তো আপনি ট্রাস্ট করে কিছু বলবেন না, একজনকেই তো বলবেন, ঠিক আছে? তাদেরকে আমরা বলবো তাদের মধ্যে এগ্রিয়েবলনেস আছে। ওকে, সো ওই যে ক্যাশ সেকশনে কিন্তু আমরা কাদেরকে দিব তাহলে বলেন তো?
ক্যাশ সেকশনে কাদেরকে দিব ওপেন টু এক্সপেরিয়েন্স এগ্রিয়েবলনেস যাদের মধ্যে আছে বিকজ তারা ট্রান্সফর্মেটিভ। আচ্ছা আর কারো কোনো কোশ্চেন আছে বিগ ফাইভ মডেল নাই রিপিট করেন পাঁচটা কি কি কনসাইনশাসনেস ইমোশনাল স্টেবিলিটি, আচ্ছা কারো কোনো কোশ্চেন নাই আমি কোশ্চেন করি আচরণ করে বলেন ওভার বলেন ওপেননেস টু এক্সপেরিয়েন্স এক্সপ্লেইন করেন দেওয়া আছে সামনে আপনি এক্সপ্লেইন করবেন ভুলে যাওয়ার কি আছে আজকেই পড়লেন মানে আজকেই পড়িয়েছি এমন না আগে পড়িয়েছি ভুলে গেছে ইনস্ট্যান্টলি দেখে দেখে বলেন এক্সাম্পল দিলেই তো হবে। এক্সাম্পল দিলে হবে বাকিরা বলে দিলে আর কি লাভ বলে দিলে আর কি লাভ বলেন আপনিই বলেন কনসাইনশাসনেস বলেন মানে কনসাইনশাসনেসের ক্যারেক্টারিস্টিক্স গুলো দেওয়া আছে এখন আপনি বলেন যে একটা পারসনকে কখন বলবেন যে সেই কনসাইনশাসনেস আছে তার মধ্যে যখন দেখো সে অ্যানিসিয়েশন বলেন কখন বলবেন সব দেওয়াই আছে ট্রেনিং ছাড়া কোনো কিছু কি কি ট্রেনিং এটা বাকিরা বলে দিচ্ছে বাকিদেরটা শুনে না নিজে থেকে বলেন নিজের উদ্যোগে কিছু করা যায় ঠিক আছে কি কি আছে বলেন তো আচ্ছা এবার বাকিরা বলবেন না সামনে দুজন আমি কিন্তু দেখছি ঠিক আছে আপনাকেই আবার কোশ্চেন করছি ম্যাম বলেন। রাপি মাস্ক পরে থেকে বলে দেয় না আমি দেখি শুনে কেয়ারফুল দেখেন কনসাইনশাসনেসকে আগে আমি বলেছি যে কাদেরকে বলবো বলেছে ঠিক আছে এবার আমার কোশ্চেন হচ্ছে ধরেন আচ্ছা এবার ধরেন যে আপনি এসইউবি পড়েছেন মানে স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট আচ্ছা আমি বলেছি প্রিন্সিপালস অফ মার্কেটিং করেছেন না ওখানে পড়েন নাই যে একটা ব্র্যান্ডের আন্ডারে আরেকটা ব্র্যান্ড লঞ্চ করা হয় সাব ব্র্যান্ড যেমন ধরেন স্নোটেক্স নিটেক্স এর আন্ডারে সারা লাইফস্টাইল নাম শুনেন নাই সারা লাইফস্টাইল শপিং ও তো করেছেন অলরেডি আচ্ছা আবার ধরেন ব্র্যাকের আন্ডারে আরো হ্যাঁ এবার তো শুনেছেন আচ্ছা এখন বলেন ব্র্যাক এর একটা সাব স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট হচ্ছে আরো হ্যাঁ এখন এই আরোটা এই পাঁচ আরোগের ওনার হিসেবে আপনি কাকে সিলেক্ট করবেন মানে এই পাঁচ জনের মধ্যে কারণ পাঁচ জনের পাঁচটা ট্রেড আছে হ্যাঁ কাকে সিলেক্ট করবেন বলুন তো হ্যাঁ কনসাইনশাসনেস বাকিরা কেন বলেছে বাট ইউ আর কারেক্ট এখানে বলছে কনসাইনশাসনেস কি বলেছে যে ডিপেন্ডেবল পারসিস্টেন্ট এন্ড অর্গানাইজড আমরা যখন আবার মিয়ারস ব্রিজ থিওরি পড়েছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে অর্গানাইজড কারা হয় যারা হচ্ছে বিজনেস লাইক মেন্টালিটি থাকে তাদের মধ্যে অর্গানাইজড ওয়েতে অ্যাক্ট করার ক্যাপাবিলিটি থাকে ঠিক আছে সো যদি বিজনেসম্যান হতে চান বা ওনার হতে চান তখন আপনাকে আবার কি হতে হবে কনসাইনশাসনেস এর অ্যাডপশন থাকতে হবে আপনার মধ্যে ঠিক আছে ওকে সো আমি বারবারই বলছি যে অর্গানাইজেশনাল বিহেভিয়ার যে কোর্সটা এইটাতে পড়ে মুখস্থ করে লিখে দিয়ে আসবেন তাহলে আপনার মানে আলটিমেট কোনো ইমপ্যাক্ট থাকবে না আপনার এই বিবিএ লাইফে বা আফটার বিবিএ এমবিএ হ্যাঁ আপনি নিজেকে ইভালুয়েট করবেন সব সময় আগে আমরা পড়েছিলাম না যে এমপ্লয়ীদের থেকে অর্গানাইজেশন কেমন ক্যাপাবিলিটি এক্সপেক্ট করে ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি ফিজিক্যাল অ্যাবিলিটি পড়েছেন না পার্সোনালিটিতেও এখন আপনি আগে আইডেন্টিফাই করেন যে আপনার এইম ইন লাইফ কি ফিউচার প্ল্যান কি যদি আপনি বিজনেসম্যান হতে চান আপনার মধ্যে কেমন পার্সোনালিটি ডেভেলপ করতে হবে কেমন ট্রেড থাকতে হবে বা একটা ট্রেড আছে যেটা থাকলে আপনি বিজনেসম্যান হতে পারছেন না এন্টারপ্রেনিয়র হতে পারছেন না সেটাকে আপনি কিভাবে ওভারকাম করবেন ঠিক আছে এগুলো আপনি নিজে নিজে ইভালুয়েট করেন এটা পড়াশোনা করে জাস্ট পাস করব পরীক্ষায় এইভাবে পড়া দরকার নাই ঠিক আছে ওকে এবার বলেছে হাউ ডু দ্য বিগ ফাইভ ট্রেডস প্রেডিক্ট বিহেভিয়ার এখন দেখেন এইটা হচ্ছে আমি যে একটা কোশ্চেন করেছিলাম সেটার অ্যান্সার আরেকটা কোশ্চেনে দিয়েছে আমার কোশ্চেনটা ছিল যে এমবিটিআই থিওরি কিন্তু হায়ারিং ডিসিশনের জন্য অ্যাপ্লিকেবল না এটা জাস্ট সেলফ অ্যাওয়ারনেসের জন্য যারা ইন্টারভিউ ফেস করবে তাদের জন্য ঠিক আছে
তো যখন হায়ারিং ডিসিশন নিবে তখন আমরা ইউজ করছি কোনটা বিগ 5 মডেল। তো এখানে কেন ইউজ করছি বলেছে যে প্রেডিক্ট বিহেভিয়ার, কারণ 5 যে বিগ 5 থিওরি এটা আপনাকে বিহেভিয়ার প্রেডিক্ট করতে হেল্প করে, ঠিক আছে। আর এমবিটিআই জাস্ট হচ্ছে কি করছে, সেলফ অ্যাওয়ারনেস দিচ্ছে। বিগ 5 এ কি করছে, আপনার বিহেভিয়ার প্রেডিক্ট করছে যে যেহেতু তার মধ্যে কনসাইনশাসনেস আছে তাহলে আপনার বিহেভিয়ার কেমন হবে, এগ্রিয়েবলনেস আছে তার মধ্যে বিহেভিয়ার কেমন পাওয়া যাবে, ঠিক আছে। তো দ্যাটস ওয়াই তার বিহেভিয়ার প্রেডিক্ট করার জন্য আমরা কি করি, বিগ 5 মডেলটাকে হায়ারিং ডিসিশনে অ্যাপ্লাই করি। আসেন, বলেছে যে রিসার্চ হ্যাজ শোন দিস টু বি আ বেটার ফ্রেমওয়ার্ক, হাউ সার্টেন ট্রেটস হ্যাভ বিন শোন টু স্ট্রংলি রিলেট টু হায়ার জব পারফরম্যান্স। কিছু কিছু ট্রেট আছে হায়ার জব পারফরম্যান্সের সাথে রিলেটেড, যেমন হাইলি কনসাইনশাস পিপল ডেভেলপ মোর জব নলেজ, exert greater effort and have better performance. So দেখেন মাঝখানে মিডল অফ দা মডেল, বিগ 5 মডেলের মধ্যে যে মাঝখানে যেটা ছিল কনসাইনশাসনেস, সেটা দেখে আপনি কি প্রেডিক্ট করবেন সেই প্রেডিকশনটা কিন্তু আপনাকে বলে দিয়েছে যে যাদের মধ্যে কনসাইনশাসনেস আছে তারা পারফর্ম করবে বেটার, এফোর্ট দিবে বেটার, আর তাদের জব নলেজটা থাকে বেশি, ঠিক আছে। Other big 5 traits also have implication for work. যেমন বলছি ইমোশনাল স্টেবিলিটি ইজ রিলেটেড টু জব স্যাটিসফ্যাকশন। যার মধ্যে দেখবেন যে ইমোশনাল স্টেবিলিটি আছে তার সে হচ্ছে জবের প্রতি বেশি স্যাটিসফাইড থাকবে, মানে যে কোনো সিচুয়েশনে সে হচ্ছে কি করতে পারবে, সিচুয়েশন ওয়াইজ অ্যাক্ট করতে পারবে, বা এক্সটার্নাল এনভায়রনমেন্ট ওয়াইজ সে কি করতে পারছে, কোপ আপ করতে পারছে, ঠিক আছে। সো এটাকে তার মধ্যে আবার দেখতে পাচ্ছি যে জব স্যাটিসফ্যাকশন এমন, যেমন ধরেন বস চেঞ্জ হয়ে গেছে ডিপার্টমেন্টে না ধরেন অর্গানাইজেশনের বস চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ, আগের বসটা ছিল বিএনপি, সরি বিএনপি বাদ দিলাম, আগের বস ছিল ব্রাজিল সাপোর্টার। তো আপনি তখন সবসময় বসকে খুশি হ্যাপি রাখার জন্য আপনি সবসময় ব্রাজিলকে সাপোর্ট করতেন। এখন নিউ বস এসেছে, সে হচ্ছে আর্জেন্টিনা সাপোর্টার, এখন আপনি আবার ট্যাক্টফুলি কি করছেন, আপনি আর্জেন্টিনা হয়ে গিয়েছেন, ঠিক আছে। তো এটাকে দিয়ে বোঝা যাচ্ছে আপনার মধ্যে কি আছে, ইমোশনাল স্টেবিলিটি আছে। যদি না হয় তাহলে আমার মধ্যে কি আছে, বুঝি নাই। আর যদি আমি আর্জেন্টিনা না হই, যদি আমি এটা না করি তাহলে আমার মধ্যে কি আছে, তুমি চাকরি থাকবে তোমার কি থাকে না। এক্স্যাক্টলি। আচ্ছা শুনেন, তার মধ্যে হচ্ছে আপনি তখন হচ্ছে বোঝা যাচ্ছে আপনি জব, আপনার মধ্যে জব স্যাটিসফ্যাকশনটা নাই, মানে ধরেন আপনি এই জবেই স্টিক করতে চাচ্ছেন। অনেকের মধ্যে সুইচিং টেন্ডেন্সি থাকে যে এই জব ভালো আছে আমি চলে যাবো, বাট আপনি যদি জবের প্রতি স্যাটিসফাইড থাকেন তখন আপনি কি করবেন, আপনি এই পজিশনটা হোল্ড করতে চাইবেন। তো আপনার চেয়ার যেন, আপনার কুরসি যেন থাকে, সেই জন্য আপনার তাকে হ্যাপি রাখতে হবে। ওই ক্ষেত্রে বলেছে যে জব স্যাটিসফ্যাকশন আসলে ডিপেন্ড করে ইমোশনাল স্টেবিলিটির উপরে। আপনি যদি ইমোশনাল স্টেবিলিটি থাকে আপনার মধ্যে, তখন আপনার আবার জবের প্রতি স্যাটিসফ্যাকশন লেভেলটা আবার ডিফারেন্ট হয়ে যাবে। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট দেখেন, extroverts tend to be happier in their jobs and have good social skills. extrovert কারা, যারা কমিউনিকেট করতে পারে উইথ আদার্স, ঠিক আছে, ওপেন আপ করতে পারে উইথ আদার্স। আচ্ছা, তার মানে তারা সোশ্যাল। সো এক্সট্রোভার্টরা কি করছে, প্লিজ কনসেন্ট্রেট, যারা হচ্ছে এক্সট্রোভার্টরা তাহলে কি করছে, সোশ্যাল, তারা আদার পিপলের সাথে ইজিলি কমিউনিকেট করতে পারছে, ঠিক আছে। তো যদি ওয়ার্ক প্লেসটা হচ্ছে কখনোই কারো ভালো লাগে না, বাট ওয়ার্ক প্লেসে যদি অন্যদের সাথে কমিউনিকেট করেন, ঠিক আছে, এক্সপ্রেস করেন বা সোশ্যাল হন, তখন আপনার মধ্যে আবার কি থাকবে, জবের প্রতি আবার স্যাটিসফ্যাকশন থাকবে, ঠিক আছে। আর ধরেন আপনার মধ্যে সোশ্যাল স্কিলস নাই, আপনি ইন্ট্রোভার্ট, নিজেকে গুটিয়ে রাখেন, তখন আবার আপনার মধ্যে জবের প্রতি স্যাটিসফ্যাকশন হবে। কিছু কিছু মানে ছোটখাটো জিনিসে আপনি ইরিটেটেড হবেন আর ভাববেন যে আমার এই জবটা আমি আর চাই না। আচ্ছা, সো এটাই বলেছে যে যারা এক্সট্রোভার্ট tend to be happier in their jobs and have good social skills. ওকে, থার্ড বলেছে ওপেন পিপল আর মোর ক্রিয়েটিভ এন্ড ক্যান বি গুড লিডার্স। এটা আমরা ওখানে অ্যাড করেছি, ওই যে ওপেননেস টু এক্সপেরিয়েন্স যেখানে ছিল, মানে লাস্টে একটা জিনিস বলছি না, লিডারশিপ অ্যাড করা। যেমন ওই যে ওই ব্লগারটা, তার কিন্তু কোনো মানে ক্যামেরাম্যান বা ব্যাকগ্রাউন্ডে কেউই নাই, সবকিছু সে নিজে করে। একবার একটা ভিডিও দিয়েছিল যে পুরো অল ইন অল, যে তার বিহাইন্ড দ্য ক্যামেরা কে থাকে, এরকম একটা ভিডিও আছে তার, ওটাতে দেখে নিয়ে যে বিহাইন্ড দ্য ক্যামেরাতে কেউই থাকে না, সবকিছু সেই সেট করে, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন লাস্টে বলেছি যে অ্যাগ্রিয়েবল পিপল আর গুড ইন সোশ্যাল সেটিং। যারা হচ্ছে অ্যাগ্রিয়েবল পিপল তারা তো ট্রাস্টওয়ার্দি, তাহলে তারা সোশ্যাল সেটিং এ তারা ভালো করতে পারবে। বাট একটা চিন্তা করেন যে যার মধ্যে হচ্ছে ইন্ট্রোভার্ট, তারা সোশ্যাল সেটিং এ গেলে কেমন ফিল করবে,
অকওয়ার্ড ফিল করবে অবভিয়াসলি। ওকে, এখানে কিন্তু পাঁচটার কথাই বলেছে। ফার্স্টে বলেছে এমফাসাইজ করেছে কনসাইনশাসনেসকে, এটাকে বলেছে ফার্স্টে বলেছে যে তাদের জব নলেজ বা বেশি থেকে এফোর্ট বেশি দেয়, পারফরমেন্স ভালো করে। বাকি চারটার কথা নিচে বলেছে, ঠিক আছে? তো আমি বলবো এই পাঁচটা আবার একটু দেখেন, আমাকে বলেন কোনটায় সমস্যা আছে কিনা, বুঝতে পারছেন না এমন কিছু আছে। ঠিক আছে? কোশ্চেন আমি কোশ্চেন করি। আচ্ছা ঠিক আছে ম্যাম। রেডি? কে বলবে? নিজে থেকে বলবে। ম্যাম আচ্ছা, বলেন ম্যানেজারিয়াল রোলের জন্য কোন প্রিফার করবেন, কোন ধরনের পার্সোনালিটি প্রিফার করবেন? এমন দিস 5 পার্সোনালিটিস। না ম্যাম, যে ফার্স্টেরটা কনসাইনশাসনেস, ভেরি গুড। আচ্ছা, আমরা এটা আগের কোশ্চেনও সেম ছিল, মানে আগের কোশ্চেনের অ্যানসারও সেম ছিল যে বিজনেসম্যান হলে তারা কি থাকতে হবে, কনসাইনশাসনেস। বাট ম্যানেজার আমরা পড়েছি না, যখন ওবি ফার্স্ট চ্যাপ্টার পড়েছি তখন জাস্ট কিন্তু আমরা ম্যানেজার নিয়ে অনেক পড়াশোনা করেছি যে হু আর ম্যানেজার, হোয়াট আর দেয়ার রেসপন্সিবিলিটিস, হোয়াট ফাংশন দে হ্যাভ টু রান, ঠিক আছে? রোল এন্ড ফাংশন পড়েছি যে ইন্ডিভিজুয়াল টাস্ক হলে বলবো রোল, আর ক্লাস্টার অফ টাস্ক থাকলে আমরা ওটাকে কি বলবো, ফাংশন, ঠিক আছে? সো ম্যানেজারের তিনটা বেসিক রোল ছিল কি, ডিসিশন মেকিং, রিসোর্স অ্যালোকেশন, ডিসিশন মেকিং আর প্ল্যানিং সিমিলার, ইফেক্টিভ ডিসিশন মেকিং মিন্স প্ল্যানিং, আচ্ছা নাথিং এলস। আর রিসোর্স অ্যালোকেশন এন্ড ডাইরেক্টিং আদার এমপ্লয়িজ, যে কোন এমপ্লয়িকে কিভাবে গাইড করতে হবে, এই তিনটা রোল আসলে বেসিক্যালি ম্যানেজারদের প্লে করতে হয়। এখন when you have better job knowledge you will provide guidance to the employee better, then when you have greater effort and better performance you will decide and allocate resource better in a better way. So যখন আপনার জব নলেজ ভালো থাকবে, হাই পারফরমেন্স থাকবে, হচ্ছে আপনি এফোর্ট দিবেন, তখন কিন্তু আপনি রিসোর্স অ্যালোকেশন, ডিসিশন মেকিং সবকিছুতেই আপনি আসলে কি করতে পারবেন, বেটার আউটকাম দিতে পারবেন। সো ম্যানেজারিয়াল রোলের ক্ষেত্রেও আপনি কাকে প্রায়োরিটি দিবেন, যার মধ্যে কনসাইনশাসনেস আছে। ওকে, বোরিং লাগছে আমি জানি, থিওরি পড়া অনেক কষ্টের, তবু আসেন, করতে হবে, কিছু করার নেই। আসেন, আদার পার্সোনালিটি ট্রেটস রিলেভেন্ট টু ওবি। আচ্ছা, আরো কিছু পার্সোনালিটি ট্রেটস থাকতে পারে, এগুলো আমরা একটু দেখে নেই, এগুলো অনেক মজার। দেখেন, যে মজারটা দিয়ে আগে শুরু করি। নার্সিসিজম শুনেছেন না সবাই? নার্সিসিজম কারা? নার্সিসিস্ট কারা? সেলফ সেন্টার্ড এবং হচ্ছে সেলফিশ। সেলফিশ, স্বার্থপর, অন্যের হেল্প করবে না, এদেরকে আমরা বলি হচ্ছে নার্সিসিজম আছে তাদের মধ্যে। বলেছে যে অ্যারোগেন্ট, এন্টাইটেলড, সেলফ ইম্পর্টেন্ট পারসন হু নিডস এক্সেসিভ অ্যাটেনশন, ঠিক আছে, অর অ্যাডমাইরেশন, যার হচ্ছে এক্সেসিভ অ্যাডমাইরেশন দরকার বা অ্যাটেনশন সিকার যারা, তাদেরকে আমরা বলি নার্সিসিজম। দেখবেন দিনের মধ্যে 30-40টা করে ফেসবুক স্ট্যাটাস দিচ্ছে, হ্যাঁ, মানে সকালে দিচ্ছে মুফতি মেইন এর পোস্ট, সকালে দিচ্ছে মুফতি মেইন, মেবি মুফতি মেইনের পোস্ট, বিকালে দিচ্ছে আবার হচ্ছে মানে এখন তো যেগুলো হচ্ছে মানে দিলে যখন যেটা ট্রেন্ড আসে তখন দুইটাই দেয়। ট্রেন্ড না, ধরেন তার পার্সোনালিটিটা বোঝাতে হবে যে সে মুসলিম মাইন্ডসেট, ঠিক আছে? আবার তার পার্সোনালিটিতে বোঝাতে হবে যে সে তার মতো ভালো মানুষ আর নাই, ঠিক আছে? আসেন, তার মধ্যে এখন কিন্তু জবের ক্ষেত্রে কিন্তু দেখা হয় যে
সিভিতে কিন্তু ফেসবুক আইডি, লিঙ্কডইন আইডি কিন্তু উল্লেখ করতে বলে। তো তারা কি কিন্তু আগে মনিটর করে যে তার ফেসবুকের স্ট্যাটাস দেখে কিন্তু বোঝা যায় সে কেমন, ঠিক আছে? সো ফেসবুক সিভিতে যদি ফেসবুক আইডি দেওয়া থাকে তখন কিন্তু তারা একটা মনিটর করে, স্ক্রিন করে। ওই যে ফার্স্টে শর্ট লিস্টেড বলে না, গাইস প্লিজ, শর্ট লিস্টেড ক্যান্ডিডেট তারা শর্ট লিস্ট করে কিভাবে? এইভাবে মনিটর করে করে স্ক্রিন করে করে শর্ট লিস্ট করে, ঠিক আছে? সো ধরেন তার ফেসবুক স্ট্যাটাসে দেখা গেল সকালে দিল হচ্ছে ইসলামিক পোস্ট, বিকালে দিল হচ্ছে সে তার মতো দুনিয়ার ভালো আর কেউ নাই, তারপর সে সেলফ মোটিভেটেড। হ্যাঁ, এগুলো আসলে আলটিমেট টার্গেট কি করা হয়? টার্গেট হচ্ছে অডিয়েন্সদেরকে বোঝানো বা তার ফলোয়ার্সদেরকে বোঝানো যে তার আসলে মানে হি অর শি ইজ অ্যাটেনশন সিকার, নাথিং এলস, ঠিক আছে? বাট আলটিমেটলি হচ্ছে যেই স্ট্যাটাস গুলো দিচ্ছে বা পোস্ট গুলো দিচ্ছে ওটার সাথে রিয়েল লাইফে তার কোনোই মিল নেই, ঠিক আছে? মুফতি মেইনকে গিয়ে দিচ্ছে স্ট্যাটাস পোস্ট করছে, বাট রিয়েল লাইফে গিয়ে দেখবেন যে স্মোকার, ঠিক আছে? এরকম হতে পারে। আচ্ছা, তো এখানে নার্সিসিজম দেখলেন। আচ্ছা দেন আসে, আচ্ছা নার্সিসিজম কিন্তু আগে পড়িয়েছি কেন আপনারা যেন বোর ফিল না করেন, এখন নিজেরা সাইড টকিং বন্ধ, ঠিক আছে? আচ্ছা, কোর সেলফ ইভালুয়েশন কোনটা? কোর সেলফ ইভালুয়েশন হচ্ছে দ্য ডিগ্রি টু হুইচ পিপল লাইক টু অর ডিসলাইক দেমসেলফ। এখানে কিছু থাকতে পারে যে একটা হরর মুভি দেখেছিলাম, ওখানে হচ্ছে একটা মেয়ে নিজেকে এত বেশি ঘৃণা করে, নিজেকে সে পছন্দ করে না, তো পরে আলটিমেটলি দেখা গেছে যে তার উপরে পজেসিভ, মানে পজেস বলে না যে ঘর করা, বাট দেখা গেছে যে কোনো পজেসড কিছুই না, সে নিজেকে পছন্দ করেন তাই সে নিজেকে মানে ড্যামেজ করতো, মানে তার বডিতে যে ধরনের মনে হয়েছে যে কেউ অ্যাটাক করেছে, হ্যাঁ আসলে সে নিজেই নিজেকে ড্যামেজ করতো। এটাকে আমরা বলবো কোর সেলফ ইভালুয়েশন দুই ধরনের হতে পারে, সে নিজেকে খুব ভালোবাসে, আবার হয়তো সে নিজেকে কিছুই পছন্দ লাগে হয় না তার কাছে, ঠিক আছে? তো এইরকম হতে পারে কোর সেলফ ইভালুয়েশন। আর একটা হতে পারে ম্যাচিভিয়ালিজম, ঠিক আছে? এটাকে আমরা কি বলি? ম্যাচিভিয়ালিজম। এটাকে প্রনাউন্সিয়েট করেন দেখি। ম্যাচিভিয়ালিজম। লিয়ানিজম এন আছে কিন্তু একটা। আচ্ছা, এইটা কেমন পার্সোনালিটি? এটা বলেছে যে প্র্যাগম্যাটিক, ইমোশনালি ডিসটেন্ট পাওয়ার প্লেয়ার হু বিলিভস দ্যাট ইটস জাস্টিফাই দ্য মিনস। মানে এখানে বলেছে যে সে ডাইরেক্ট ইন্টারঅ্যাকশন করতে পারে মানুষের সাথে, আবার ওয়ার্ক উইথ মিনিমাল রুলস এন্ড রেগুলেশন। তাকে যদি আপনি অর্ডারের উপর অর্ডার করেন সে ওটা সহ্য করতে পারবে না, তাকে যত কম অর্ডার দিবেন মানে সে নিজের মতো করে কাজ করতে চাইবে। আরেকটা হচ্ছে ইমোশনস ডিস্ট্র্যাক্ট আদার্স। ইমোশনস ডিস্ট্র্যাক্ট আদার্স মিন্স হোয়াট? যে তার হচ্ছে সে হচ্ছে ইমোশনালি আনস্টেবল থাকে, সো সে হচ্ছে অন্যদেরকে হচ্ছে এটা দিয়ে ডিস্টার্ব করতে পারে। ইমোশনালি স্টেবল পিপল কেমন? যেমন সিচুয়েশন সেভাবে সে নিজেকে কপ আপ করছে, বাট ইমোশনালি যারা ডিস্ট্র্যাক্টেড তারা কিন্তু কপ আপ করতে পারছে না, তখন আদার পিপল কি হয়? তাদের দ্বারা হার্ম ফেস করে, ঠিক আছে? ম্যাচিভিয়ালিজম কারা? যাদেরকে হচ্ছে রুলস দিয়ে আপনি ইয়ে করতে পারবেন না, মানে রেবেলিয়াস টাইপের। ওই যে বলে না কারা, ওই যে রেবেলিয়াস বলতে পারি যে মায়ানমার থেকে যারা এসেছে ওদেরকে কি বলে? তাদেরকে আমরা বলতে পারি ম্যাচিভিয়ালিজম কিছুটা, তবে সবাই যে এমন না। আচ্ছা, আরো কিছু আছে দেখেন, সেলফ মনিটরিং, আরো কিছু পার্সোনালিটি ট্রেট আছে। মনিটরিং, সেলফ মনিটরিং, এটা বলেছে দ্য অ্যাবিলিটি টু অ্যাডজাস্ট বিহেভিয়ার টু মিট এক্সটার্নাল সিচুয়েশনাল ফ্যাক্টরস। হাই মনিটর্স কনফর্ম more and are more likely to become leaders. So self monitoring means what? সে কন্টিনিউয়াসলি নিজেকে মনিটর করে আইডেন্টিফাই করতে পারছে তার মধ্যে স্ট্রেংথ কি এন্ড উইকনেস কি। আচ্ছা, তো নিজের স্ট্রেংথ এন্ড উইকনেস যদি আইডেন্টিফাই করতে পারে তাহলে কিন্তু সে আদার পিপলদেরকে লিড দিতে পারবে, ঠিক আছে? যেমন ধরেন লিডার যারা, তারা কিন্তু অন্যদেরকে কিভাবে ইনফ্লুয়েন্স করবে বা মোটিভেট করবে কিভাবে, যদি সে নিজের পার্সোনালিটি কেমন সেটা সম্পর্কে ওয়েল অ্যাওয়্যার থাকে তাহলে আদার পিপলকে সে মানে ইনফ্লুয়েন্স করতে পারবে, ঠিক আছে? দেন বলছে রিস্ক টেকিং। রিস্ক টেকার কারা? একটা ছবি দিয়ে দিয়েছে, কার রেসিং এর একটা ছবি দিয়েছে। রিস্ক টেকার কারা? দে উইলিংনেস টু টেক চান্সেস অর চ্যালেঞ্জেস, চ্যালেঞ্জ নিতে পছন্দ করে, ঠিক আছে? এদেরকে আমরা বলবো রিস্ক টেকার। মেবি বেস্ট টু অ্যালাইন propensities with job requirements, and risk takers make faster decision with less information. So এটা আবার back to MBTI। এই যে রিস্ক টেকার যারা, তাদের মধ্যে আমরা কি দেখবো? পিটা দেখবো না, পারসিভিয়ারেন্স,
সরি পারসিভিং কি ছিল না পারসিভিং কেমন ছিল ডিসিশন নিতে হেজিটেট করবে নাকি না হেজিটেট করবে ইনস্ট্যান্ট ডিসিশন নিবে মানে মোর ফ্লেক্সিবল এন্ড স্পন্টানিয়াস সো এই যে রিস্ক টেকার যারা তাদের মধ্যে আমরা দেখব পারসিভিং পার্সোনালিটি টাইপটা থাকে ঠিক আছে হ্যাঁ আজকে এই সেটটা পড়ে শেষ করব নাকি থাক তাহলে একটা রিভিউ দেন আমাকে কি কি পড়েছেন আমি একটা করে স্লাইড মানে শো করছি আপনারা জাস্ট টপিকগুলো বলবেন ঠিক আছে ওয়েট আচ্ছা এই স্লাইড থেকে কি পড়েছেন আমাকে বলেন What is personality? ডেফিনিশন অফ পার্সোনালিটি পরে কি পড়েছেন মেজারিং এরপর হেরিডিটিতে আমরা কি দেখেছি ডিটারমিনেন্ট অফ পার্সোনালিটি আচ্ছা না ভুল হয়েছে ডিটারমিনেন্ট কি পার্সোনালিটি ডিটারমিনেন্ট হচ্ছে হেরিডিটি নিয়ে পড়ছেন হেরিডিটি এন্ড সোর্স অফ পার্সোনালিটির ক্ষেত্রে আমরা বলেছি জিন জিন ঠিক আছে এইটা থেকে কি পড়েছেন পার্সোনালিটি এই স্লাইডে কি টপিক আছে বিগ 5 মডেল আচ্ছা এর এমবিটিআই আমরা আসলে মেইন ক্লাসিফিকেশন পেয়েছি কয়টা 14টা এই কোর ক্লাসিফিকেশন এটা থেকে আমরা টাইপ পেয়েছি 16 আচ্ছা বেসড অন দিস 16 আমরা ট্রেট পেয়েছি কয়টা তিনটা কি কি ভিশনারিজ অর্গানাইজার্স কনসেপচুয়ালাইজার এটার উপর বেস করে আমরা দেখি যে কোন কোন টাইপ এটার মধ্যে আছে ইএনটিপি নাকি ইএসটিজে নাকি আইএনটিজে ঠিক আছে আর ক্যারেক্টারিস্টিক্স গুলো ছিল এখানে এখন বলেন হায়ারিং ডিসিশনে কোন থিওরি অ্যাপ্লাই করবেন বিগ 5 অর এমবিটিআই বিগ 5 বিগ 5 ভেরি গুড আচ্ছা বিগ 5 এ কি কি ছিল extroversion conscience consciousness emotional stability openness to experience ওকে আসেন এখানে পাঁচটা ছিল বলেন কার জব স্যাটিসফ্যাকশন কেমন থাকে নিচের চারটা থেকে বলেন ইমোশনাল স্ট্যাবিলিটিটা হচ্ছে জব স্যাটিসফ্যাকশন মানে জবটার উপরে স্যাটিসফ্যাকশন থাকে তাহলে জবটা ভালো লাগে বা এটা আসলে শিফট হতে চাচ্ছে না লাস্টে যে एग्जांपल দিছিলেন ওইটা জব স্যাটিসফ্যাকশন কাজ করবে কখন যার মধ্যে ইমোশনাল স্ট্যাবিলিটি থাকবে আচ্ছা তারপর বাকিগুলা এগ্রিমেন্টস কোথায় ভালো করতে পারবে সোশ্যাল স্কিল সোশ্যাল সেটিং এসে কারা ভালো করতে পারবে আচ্ছা দেন তারপর ওপেন এবার হাইলি কনসাইন ওটা হবে ম্যানেজারিয়াল যারা কাজ করবে অথবা এন্টারপ্রেনিউর হতে পারে আচ্ছা এবার আরেকটা কোশ্চেন করি বলেন সোশ্যাল সেটিং বলেন টিম প্লেয়ার হতে হলে আপনার মধ্যে কি থাকতে হবে টিমে যদি কাজ করতে হয় টিমে গুড লিডারশিপ থাকতে হবে তাহলে ওটা আবার দেখে বলেন এমন 5 পার্সোনালিটি কোনটা থাকলে আপনি মানে টিমে কাজ করতে পারবেন এগ্রিয়েবলনেস এক্স্যাক্টলি কেমনে পারলেন মানে ভেরি গুড আচ্ছা কে বলেছে এটা ভেরি গুড আচ্ছা এগ্রিয়েবলনেস হলে সে হচ্ছে সোশ্যাল সেটিং এ যেহেতু ভালো করছে তার মানে সে টিমে ভালো করতে পারবে বাট অনেকে থাকে কিন্তু আইসোলেটেড কাজ করতে পছন্দ করে ওরা হচ্ছে ওদের মধ্যে আবার কি দেখা যায় এই যে আদার যে পার্সোনালিটি আছে সেখানে আমরা পাবো নার্সিসিজম দেন হচ্ছে পুর সেলফ ইভ্যালুয়েশন ম্যাটেরিয়ালিজম এগুলো হচ্ছে ওই আদার পার্সোনালিটির মধ্যে দেখে তো আদারে কেন ফেলেছি এগুলো তো পার্সোনালিটি এগুলো আদার্সে বিগ 5 এ কেন স্থান পায় নাই বলেন বাকিগুলো কেন বিগ 5 এ আসে নাই বিগ 5 এ আমরা জাস্ট ওগুলাই এমফাসাইজ করব যেগুলো দিয়ে আমি হায়ারিং ডিসিশন নিতে পারবো ঠিক আছে যে এই পাঁচটার মধ্যে যে কোনোটা থাকলে আমি পজিশন ওয়াইজ ডিসাইড করব কাকে কোন পজিশনে আমি হায়ার করব ঠিক আছে নার্সিসিজম দেখে কি আমি কাউকে হায়ার করব নো ম্যাম আচ্ছা সো এই কারণে এগুলোকে বিগ 5 এ দেওয়া হয়নি ওকে আজকের জন্য লেকচার এতটুকুই থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা